হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমাদের আজকে আমি একটু স্পিডে পড়াবো, যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে। ঠিক আছে, ডোন্ট মাইন্ড মাই স্পিড অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। স্টার মারছি মানে তুমি বুঝে যাও যে আমি কি বলতে চাইছি। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই কোশ্চেন কী বলছে দেখো, নিম্নলিখিত কোন কোষাঙ্গকে নিজস্ব ডিএনএ থাকে না। ঠিক আছে, অর্থাৎ কোন সেল অর্গানেলসে, যদি বাংলায় অসুবিধা হয় ইংলিশটা পড়তে পারো, হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানেল ডাজ নট হ্যাভ ইটস ওন ডিএনএ, অর্থাৎ নিজের ডিএনএ থাকে না কোন কোষাঙ্গাণুতে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের দেখো এনসিআরটি লেখাতে থাকে, এখানে বলা যায় থাকে না। এনসিআরটিতে যা লেখা আছে হ্যাঁ দিয়ে, সেটাকে না দিয়ে রিপ্রেজেন্ট করে রেল কিন্তু প্রচুর প্রশ্ন দিচ্ছে, এবং কোষ আর কলা থেকে সবথেকে বেশি প্রশ্ন এই লেভেলে আসছে। অ্যান্সার হবে কি, আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে কিন্তু আমাদের ডিএনএ থাকে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টেও আমরা জানি ডিএনএ থাকে। কেন, ক্লোরোপ্লাস্টে যে প্লাস্টিড হয়, ঠিক আছে, প্লাস্টিডের মধ্যে ডিএনএ থাকে আমরা জানি, তো ওখানে লেখাও আছে প্লাস্টিড। নিউক্লিয়াসের মধ্যেও আমরা জানি ডিএনএ থাকে। তাহলে থাকে না কোনটাতে, লাইসোজোম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ লাইসোজোমে কিন্তু কোনো ডিএনএ থাকে না। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে। আচ্ছা, এখানে ছোটো করে আরেকটা কথা এক্সট্রা ইনফরমেশন বলে দিই। যদি বলে প্রাণী কোষে কোন কোষাঙ্গাণুতে থাকে না, যদি বলে প্রাণী কোষের কথা, তাহলে মনে রাখবে প্রাণী কোষে কিন্তু নিউক্লিয়াস, ঠিক আছে, আর তোমাদের মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া এই দুটোতে কিন্তু থাকে। দুটোতে আমি রাইট মেরে দিচ্ছি, মানে দুটোতে কী হয়, দুটোতে থাকে, এটাতেও থাকে এটাতেও থাকে। ঠিক আছে, প্রাণী কোষে। কিন্তু যদি বলে যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মনে রাখবে উদ্ভিদ কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়াতেও থাকে, উদ্ভিদ কোষে কিন্তু নিউক্লিয়াসেও থাকে, উদ্ভিদ কোষে কিন্তু প্লাস্টিডেও থাকে। তোমরা বলবে তাহলে স্যার প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট এটা নেই কেন প্রাণী কোষে? কারণ প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকে না। থাকলে তো আমাদেরকেও সবুজই বলতো, আমরাও নিজে খাতে নিজে তৈরি করতে পারতাম। ঠিক আছে, তো যদি এখানে প্রাণী কোষ বলে, তখন কিন্তু তোমাদের ক্লোরোপ্লাস্টও অ্যান্সার হবে, কারণ প্রাণী কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকেই না, সো ওখানে কিন্তু থাকে না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। উদ্ভিদ কোষে 3টেতে থাকে, আর প্রাণী কোষে কী হয়, 2টোতে থাকে। এটা একটু মনে রাখবে। এরপর বেশ করে প্রিভিয়াস ইয়ারে মানে প্রিভিয়াস শিফটে প্রশ্ন এসছে, আজকেও এসছে, নেক্সটেও তোমাদের আসতে পারে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ওহমের সূত্র কখন প্রযোজ্য হয়? দেখো, ওহমের সূত্র প্রযোজ্য হয় যখন টেম্পারেচার স্থির থাকে, কারণ ওহমের সূত্রের ফার্স্টেই বলা আছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, স্থির তাপমাত্রা। অ্যাট কি, কনস্ট্যান্ট টেম্পারেচার। কনস্ট্যান্ট টেম্পারেচার শব্দের অর্থ কি, স্থির তাপমাত্রায়। পয়েন্ট টু বি নোটেড, কনস্ট্যান্ট টেম্পারেচার শব্দের অর্থ কি, স্থির তাপমাত্রায়। তো স্থির তাপমাত্রা বলতে কি বোঝায়, যখন তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, স্থির হচ্ছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওহমের সূত্র কখন প্রযোজ্য হয়, পরিবাহকের তাপমাত্রা স্থির থাকলে। ভেরি ভেরি গুড কোশ্চেন অ্যান্ড খুবই কনসেপচুয়াল প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আরও বড় বড় করে দেওয়া হয় ওখানে। ঠিক আছে, তোমাদের এদের পরীক্ষা আমরা শর্টে তোমাদের জন্য রেখেছি, কিন্তু লাইনগুলো কিন্তু খুব বড় বড় ছিল। ওকে, চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন দেখো, বলছে লেডের রাসায়নিক প্রতীক কী? দেখো, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ লেড? লেডের রাসায়নিক প্রতীক কী? দেখো, লেডের যে ল্যাটিন নাম তাকে বলা হয় প্লামবাম। কি বলা হয়? প্লাম ম হবে, প্লামবাম। ঠিক আছে, লেডের যে ল্যাটিন নাম সেটা কী হয়, প্লামবাম। সেই জন্য লেডের যে সংকেত সেটাকে পিবি বলে ডাকা হয়। যেমন টাংস্টেন, ঠিক আছে, টাংস্টেন, টাংস্টেনের যে সংকেত সেটা ডব্লু। কেন? কারণ টাংস্টেনের যে তোমাদের হয় সেটা হয় উলফ্রাম, মানে ল্যাটিন নাম, সেটা কী হয় তোমাদের উলফ্রাম। যখন পড়তে আরম্ভ করেছে নেক্সট শিফটগুলোকেও কিন্তু আসবে। ঠিক আছে, উলফ্রাম। যেমন ধরো তোমাদের পটাশিয়াম, পটাশিয়ামের নাম কি হয়? পটাশিয়ামের নাম আমরা জানি হয় কে। কেন? কারণ পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। ঠিক আছে, যেমন ধরো আমরা জানি যে সোডিয়াম, সোডিয়ামের কী হয় তোমাদের এনএ হয়। কেন? ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম। ঠিক আছে, কী হয় তোমাদের ন্যাট্রিয়াম। যেমন তোমাদের গোল্ড, গোল্ডের সংকেত কি এজি। কেন? সরি এইউ। কেন? কারণ আরাম, এইউ। কেন? আরাম। এর যে সংকেত হয় সেটা কি, আরাম। ঠিক আছে, যেমন তোমাদের সিলভার অর্থাৎ রূপা, সিলভার সংকেত কী হয়, এজি। ঠিক আছে, কেন? কারণ আর্জেন্টাম। কী হয়? আর্জেন্টাম। ওকে, তারপর যেমন পারদ, ঠিক আছে, পারদ, মার্কারি, পারদের সংকেত কি, এইচজি। কারণ তোমাদের হাইড্রোজাইরাম হয়। ঠিক আছে, হাইড্রোজাইরাম। ঠিক আছে, সংকেত কী হয় তোমাদের, এইচজি। তো এরকম কিছু পার্ট আছে, এগুলো একটু মনে রেখো, পরবর্তীকালে তোমাদের প্রশ্নে আসতে পারে। ঠিক আছে, তামার সংকেত যেমন সিইউ। কেন? কিউপ্রাম, কিউপ্রাম, পিআরইউএম, এগুলো ল্যাটিন নাম থেকে আসে।
তো এখানে অ্যান্সার কী হবে তোমাদের লেড। অনেকগুলো বললাম, পড়তে আরম্ভ করেছে মানে পরবর্তী শিফটে কিন্তু তোমরা দেখতে পাবে। চলো মাফ করো, আমাদের পাশেই মানে আমাদের যে অ্যাকচুয়ালি আমি যেখানে ক্লাস করাচ্ছি সেন্টার অর্থাৎ যেটা ফ্ল্যাট বলতে পারো, ফ্ল্যাটের যে পাশ আছে তার থেকে প্রায় কিছু নয় তোমাদের মোটামুটি 5-6 মিনিটের দূরত্বে একটা বিশাল বড় ক্লাব আছে। সেই ক্লাবের ওখানে একটা লোকসঙ্গীতের আয়োজন করা হয়েছে। যদিও গলা খুবই খারাপ, তো সেই আওয়াজ তোমরা সামান্য পেতে পারো। যদিও এখানে আমাদের তোমাদের সাউন্ড প্রুফ সিস্টেম করা আছে, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু এত জোরে বাজাচ্ছে যে আওয়াজ আসছে। ঠিক আছে, তো এটা খুবই ক্রুশিয়াল ব্যাপার, তোমরা একটু মাফ করো, কারণ অনেক সময় এটা হয়। আর সোসাইটিতে থাকতে গেলে কিছু কিছু জিনিস মেনে নিতেও হয়। ঘটনা হচ্ছে এখন মাইক কালচার চলছে, মানে কি যা কিছু না হোক সোজা কথা বলতে যে সুরাপান এইটা মানে যে কোনো অনুষ্ঠানে সুরাপান আর মাইক এই দুটো জিনিস হচ্ছে আমাদের ইউথকে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, এবং এটা খুবই বাজে। আর শো অফ করা, ঠিক আছে, ভালো জুতো ভালো জামা শো অফ করা। আমরা ছোটোবেলায় কিন্তু অন্য রকমের একটা জীবন দেখেছি, জীবনশৈলী দেখেছি। এখনকার কিন্তু ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে সোজা কথা বলতে। ঠিক আছে, যাই হোক, তো মেনে নিতে হবে, কিছু করার নেই। চলো তোমরাও একটু মানিয়ে নিও। তো বলছে যে কোষ প্রাচীর খুব কমই পাবে, হয়তো হালকা আসতে পারে। বলছে যে কোষ প্রাচীর বা সেল ওয়াল ও কোষ ঝিল্লি, ঠিক আছে। তো সেল মেমব্রেন সম্পর্কে নিচের কোনটি সঠিক? বলছে উদ্ভিদ কোষে কেবল কোষ প্রাচীর থাকে, এটা কিন্তু কারেক্ট। আমরা জানি যে উদ্ভিদ কোষেই কেবলমাত্র কোষ প্রাচীর থাকে। প্রাণী কোষে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি দুটোই থাকে, এটা কিন্তু কারেক্ট নয়। মনে রাখবে প্রাণী কোষে কিন্তু ঝিল্লি বলতে এখানে সেল মেমব্রেনের কথা বলেছে, অর্থাৎ কোষ পর্দার কথা বলেছে। কোষ ঝিল্লি মানে এখানে কোষ পর্দার কথা বলেছে। ঠিক আছে, তো প্রাণী কোষে কিন্তু কেবলমাত্র কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর কিন্তু থাকে না। নেক্সট বলছে উদ্ভিদ কোষে দুটোই থাকে, প্রাণী কোষে কেবল কোষ ঝিল্লি থাকে, এটাও কারেক্ট। উদ্ভিদ কোষে কিন্তু দুটোই থাকে, বোথ দ্য প্লান্ট সেল অনলি মেমব্রেন ইন অ্যানিমেলস, ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট। তো উদ্ভিদ কোষে কেবল এখানে বলেছে উদ্ভিদ কোষে কি কেবল কোষ প্রাচীর থাকে না, এটা কারেক্ট নয়। কারণ উদ্ভিদ কোষে কোষ প্রাচীরও থাকে, আমি খেয়াল করিনি, কোষ প্রাচীরও থাকে, তার সঙ্গে কোষ পর্দাও থাকে, দুটোই থাকে। ঠিক আছে, কোষ প্রাচীর কোষ পর্দা দুটোই থাকে। আর প্রাণী কোষে কেবলমাত্র কোষ পর্দা থাকে। তো কারেক্ট আনসার আমাদের এটাই হচ্ছে, দুটোই থাকে, প্রাণী কোষে কেবলমাত্র একটা, উদ্ভিদ কোষে কেবল কোষ প্রাচীর থাকে। এটা তো দেখতে পাচ্ছি, আগেই কেটে দিয়েছি। তো এই আমার মতে বলে এই অপশানটাই কারেক্ট হচ্ছে, তো সি আমাদের কিন্তু কারেক্ট হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটা। আচ্ছা, এখানে যদি প্রশ্ন করে যে কী দিয়ে গঠিত, তোমরা সবাই তো জানো যে কোষ প্রাচীর সেলুলোজ এবং হেমিসেলুলোজ দিয়ে তৈরি হয়। সেলুলোজ এবং হেমিসেলুলোজ দিয়ে তৈরি হয়, যেখানে কোষ পর্দা তোমাদের লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, লিপিড আর প্রোটিন দিয়ে কিন্তু তোমাদের তৈরি হয়। তো এই পার্টটা মনে রেখো, প্রশ্ন কিন্তু অনেক সময় এখান থেকেও আসতে পারে। আরেকটা জিনিস, অনেকে কমেন্ট করে স্যার আপনি অল্প কথা বলুন, আপনি কথা বলবেন না। ঠিক আছে, নর্মালি আমি 99% কেসে আমি কোনো কথাই বলি না। নর্মালি আমাদের যেখানে যে আলোচনা রয়েছে তার উপর বেস করে বলি। এই যেমন সামনে একটা মাইকের কথা বললাম, আগের দিন যেমন মাসিক নিয়ে তোমাদের একটা ছোটো কথা বলেছিলাম যে মাসিক এবং ধর্মের সঙ্গে কোনো রিলেশনই নেই, বেসিক্যালি দুটো জিনিসই ফালতু এবং কুসংস্কার ছাড়া কিচ্ছু না। তো এইসব জিনিসপত্র তোমাদের থাকে, মাঝে মাঝে আমাকে বলতেই হয়। এবার যারা ভাবছো যে আমি স্যার কথা বলবো না, একদম যন্ত্রের মধ্যে পড়েই চলে যাবো, আমি বলবো তারা কোনোদিন স্কুল কলেজে পড়েনি, স্কুলের টিচারদের সঙ্গে তার কোনোদিন রিলেশন ছিল না, স্কুলের টিচারদের সঙ্গে তাদের ছাত্র সুলভ কোনো ভালো মানে সম্পর্কই ছিল না। তোমাদের টিচাররা কী করতেন? হাসতেন না, কাঁদতেন না, তার তোমাদের কথা বলতেন না, তাদের অন্য কথা আলোচনা করতেন না? তাহলে এই কমেন্টগুলো তোমরা কেন করো যে স্যার এমনি পড়িয়ে চলে যান? কী ব্যাপারটা আমি বুঝি না এই ব্যাপারগুলো। ঠিক আছে, এগুলো বলতে গেলেও অ্যাটলিস্ট মুখে আটকায় যে এগুলোকে আমি কেন বলবো, সোজা কথা বলতে। কারণ প্রত্যেকটা মানুষই মানুষ, ঠিক আছে, তাদের কিছু এক্সপ্রেশন থাকবে, কিছু বলার আকুতি থাকবে, তাই জন্যই তারা মানুষ, তারা যন্ত্র নয়। যদি কারোর মনে হয় যে কোশ্চেন আনসার করে চলে যাবো, এর থেকে স্ক্রিনশট নাও, নিয়ে ভাই এআইতে দিয়ে দাও, এআই তোমাকে ওই যন্ত্রের মতো পড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, বেস্ট হয় যারা এটা চাইছো। ঠিক আছে, এমনি মানুষ যন্ত্র হয়ে গেছে। যাই হোক, চলো, বলছে মানব দেহে লিপিড ও প্রোটিনের ছাঁটাই, সর্টিং, ট্যাগিং এবং প্যাকেজিং, বিতরণ, ডিস্ট্রিবিউশন কে করে? তো অ্যান্সার তোমাদের হবে গোলজি বডি। আমি তো অনেকবার বলেছি, এর উপর বেস করে কিন্তু প্রশ্ন আসে। এছাড়া গোলজি বডির যে পার্টটা আছে তোমাদের সেলে, সেখানে একবার ভালো করে দেখে নাও, গোলজি বডি নিয়ে কিন্তু অনেক কিছু ওখানে লেখা আছে। ঠিক আছে, এখানে কারেক্ট আনসার কী হবে তোমাদের? গোলজি বডি। মনে রাখবে প্যাকেজিং যখনই আসবে আর ডিস্ট্রিবিউশন যখনই আসবে, সেই কাজটা কে করে? গোলজি বডি পড়ে। এছাড়া মনে রাখবে সিস্টার্নি কোথায় দেখা যায়? কারণ কালকেও আমি তোমাদের যে কিউবয়েড এপিথেলিয়াম নিয়ে আলোচনা করেছি, তার উপরে বেস করে কিন্তু আজকে সেকেন্ড শিফটে দু একটা প্রশ্ন এসছে, আমাকে একজন বলেছে। ঠিক আছে, তো সেই জন্য এইটা বলে দিলাম। সিস্টার্নি কোন কোষাঙ্গনুতে দেখা যায়? সিস্টার্নিও কিন্তু গোলজি বডিতে দেখা যায়। গেলো কালকে তোমার শিফটে এই কোশ্চেন চলে এলো। গোলজি বডিগুলো কিন্তু চ্যাপ্টা হয়, এটা মনে রাখবে। গোলজিগুলো কেমন হয়? চ্যাপ্টা হয়। এটা দিয়ে প্রশ্ন এসেছিল যে গোলজি বডি কেমন হয়, কিন্তু মনে রাখবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলো ইআর, ঠিক আছে, তোমরা জানো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইআর যেগুলো হয়, এরা কিন্তু তোমাদের নলাকার হয়। এটা দিয়েও কিন্তু প্রশ্ন প্রিভিয়াস শিফটে কিন্তু এসছে, এদের গঠন নিয়েও ডাইরেক্ট প্রশ্ন তোমাদের আসছে। ঠিক আছে, চলো পরেরটা।
পরের প্রশ্ন, যারই ভিডিও দেখো না কেন আমার ভিডিও একবার চেক আউট করো, কারণ বেশি প্রশ্ন এখানে অবশ্যই পাবে তুমি, ঠিক আছে? কারণ আমি ডাইরেক্ট স্টুডেন্টের সঙ্গে কথা বলি, ডাইরেক্ট কোনো চ্যানেল থেকে কপি পেস্ট করি না, ঠিক আছে? সো ডেফিনেটলি অনেক স্ক্রিনশট আমার কাছে আসে অনেক হিন্দি চ্যানেলের, সেখান থেকেও আমি কোশ্চেন্স নেই, কিন্তু ডেফিনেটলি আমি কী করি, স্টুডেন্টের সঙ্গে কথা বলি, আলোচনা করি যে এটা কি পড়েছে, যদি তারা বলে হ্যাঁ অথেন্টিক স্যার পড়েছে তবেই আমি নেই, ঠিক আছে? তো চলো কী বলছে, প্লাজমোডিয়াম কোন প্রজনন পদ্ধতিতে বংশবিস্তার করে? প্লাজমোডিয়াম কোন প্রজনন পদ্ধতিতে বংশবিস্তার করে? ঠিক আছে, তো প্লাজমোডিয়াম যে পদ্ধতিতে বংশবিস্তার করে, তোমরা ভালো করে জানো প্লাজমোডিয়াম কিন্তু বহু বিভাজন করে। আমি তোমাদের বলেছিলাম যে ফিউশন বেসিক্যালি দুই টাইপের হয়, একটা হচ্ছে দ্বিবিভাজন, একটা হচ্ছে বহু বিভাজন। দ্বিবিভাজন আবার দুই টাইপের হয়, একটা হচ্ছে তোমাদের র্যান্ডাম বিভাজন, ঠিক আছে, যেটা অ্যামিবার মধ্যে দেখা যায়, আর তোমাদের লঙ্গিচুডিনাল বা অ্যারেঞ্জড তোমাদের ফিউশন, ঠিক আছে, বা বিভাজন, দ্বিবিভাজন। এটা তোমাদের দেখা যায় অ্যামিবার মধ্যে, এটা দেখা যায় কার মধ্যে, লিসমেনিয়ার মধ্যে এবং ইউগ্লিনার মধ্যে। আগের দিন কিন্তু অপশানে ইউগ্লিনা ছিল, যেটা কিন্তু তোমাদের এনসিইআরটিতে গিভেন নেই। ইউগ্লিনা আছে কোথায় আছে, তোমাদের ওই শ্রেণীবিভাগে আছে, জীবের শ্রেণীবিভাগ যে চ্যাপ্টার বাদ গেছে সেখানে ইউগ্লিনা দেওয়া আছে। তো তার উপর সেখান থেকে কিন্তু একটা ছোট্ট ইউগ্লিনা পার্টটা তুলে দিয়েছিল। তো লিসমেনিয়া তোমাদের এনসিইআরটিতে উল্লেখ আছে, তোমাদের সিলেবাসের মধ্যে আছে। ইউগ্লিনাও এনসিইআরটিতে উল্লেখ আছে, কিন্তু সেই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, ঠিক আছে? তো অ্যামিবা এবং ইউগ্লিনা এই দুটো, এই লঙ্গিচুডিনাল শব্দের অর্থ কি, দারুণ করে ভাঙবে, এলো পাথারি যে হবে সেটা নয়। তো এই লঙ্গিচুডিনাল বিভাজন লিসমেনিয়া এবং ইউগ্লিনাতে দেখা যায়। আর বহু বিভাজন কোথায় দেখা যায়, প্লাজমোডিয়ামে দেখা যায়। প্লাজমোডিয়ামে কিন্তু বহু বিভাজন দেখা যায়। তো কারেক্ট আনসার এখানে কী হবে, মাল্টিপল ফিউশন বা বহু বিভাজন হবে। অনেক সময় এনসিইআরটিতে বহু বিভাজন দেওয়া থাকলেও লেল কিন্তু ময়াকা ল টয়সি মাল্টিপল এরকম বলে লিখেও দিচ্ছে, ওই জন্য ইংলিশ টার্মটাও খেয়াল রাখাটা দরকার, ঠিক আছে? চলো পরের প্রশ্ন বলছে, গ্রেগর জোহান ম্যান্ডেল উনি কেন তার ট্রু ব্রিডিং প্লান্টসকে ব্যবহার করেছেন? দেখো ট্রু ব্রিডিং প্লান্টস কাদের বলা হয়? ট্রু ব্রিডিং প্লান্টস আমি তোমাদের কিন্তু যে পেড ক্লাস করেছি তাতে আমি আলোচনা করেছিলাম যে ট্রু ব্রিডিং প্লান্টস কাদের বলা হয়। তোমরা যদি এনসিইআরটি যদি বাংলা খোলো সেখানে কোথাও কিন্তু ট্রু ব্রিডিং প্লান্টস এটা সম্পর্কে কিছু বলা নেই, ঠিক আছে? তবে শুদ্ধ গাছ বলতে যা বোঝায় তাকেই বলা হয় ট্রু ব্রিডিং প্লান্টস। কাদের বলা হয় ট্রু ব্রিডিং প্লান্টস? যাদেরকে যদি তুমি তাদের মধ্যে যদি তুমি স্বপরাগযোগ করাও, সেই সমস্ত গাছের মধ্যে তুমি যদি স্বপরাগযোগ করাও, তুমি দেখবে তাদের থেকে টলই উৎপন্ন হচ্ছে, আর শর্ট থেকে শর্টই পাচ্ছ। টল গাছ থেকে যখন তুমি টলই পাবে, আর শর্ট গাছ থেকে যখন তুমি শর্টই পাবে, তখন তুমি বুঝবে যে গাছটা থেকে তুমি টল পাচ্ছ আর যে গাছটা থেকে তুমি শুধু শর্টই পাচ্ছ, তারা কিন্তু ডেফিনেটলি ট্রু ব্রিডিং, কারণ তাদের মধ্যে শর্টের গুণাবলী নেই, তাদের মধ্যে কি নেই, শর্টের গুণাবলী নেই, আর এর মধ্যে টলের কোনো গুণাবলী নেই, ঠিক আছে? শর্টের মধ্যে টলের গুণাবলী থাকেও না। জানবে, মনে রাখবে, টল দুই প্রকারের হয়, একটা হচ্ছে হোমোজেনাস টল, যেটাকে লেখা হয় টিটি দিয়ে, আরেকটা হচ্ছে হেটারোজেনাস টল, যেটা আর কি হয়, তার মধ্যে শর্টের গুণাবলী থাকে কিন্তু টল নামক জিন বেশি মানে প্রকট বলে, ঠিক আছে, সেটা বেশি বাইরে বেরিয়ে আসার চান্স থাকে বলে সেটাই বেরিয়ে আসে, এটাকে ছুপিয়ে দেয়, লুকিয়ে দেয়, ঠিক আছে? তো হোমো হলে টিটি হবে, আর হেটেরো হলো তোমাদের টি হবে, অর্থাৎ বড় হাতের টি ছোটো হাতের মিক্স থাকবে। এই ধরনের গাছকে ট্রু ব্রিডিং প্লান্টস বলা হয় না। এই ধরনের গাছ যেখানে আমরা দেখতে পাই তাদেরকে যদি আমরা কয়েকবার সব নিষেক করাই, ঠিক আছে, সেলফ পলিনেশন করাই, সেখান থেকে টি উৎপন্ন হচ্ছে, তখন এই টাইপের গাছকেই আমরা বলি ট্রু ব্রিডিং প্লান্টস। তো ট্রু ব্রিডিং প্লান্টস বলতে কী বোঝানো হয় সেটা ফার্স্ট তোমাদের বুঝতে হবে, নইলে তুমি এই প্রশ্নের উত্তরই করতে পারবে না। সবচেয়ে বড় কথা, এই যে ম্যান্ডেলের যে চ্যাপ্টার, গ্রেগর জোহান ম্যান্ডেলের প্রচণ্ড কনসেপচুয়াল, কিন্তু বায়োলজিতে কদাচিতই কিছু কিছু চ্যাপ্টার আছে ক্লাস 9-10 লেভেলে যেখানে কনসেপ্ট কাজে লাগে। তার মধ্যে একটা হচ্ছে এইটা, দুই হচ্ছে তোমাদের কোষ বিভাজন, যেখানে আমরা দেখতে পাই কীভাবে মাইটোসিস হচ্ছে, মিওসিস হচ্ছে, এই পার্টটা আছে, আরও কিছু পার্ট আছে কিন্তু সেগুলোতে অতটা কনসেপ্ট নেই, কিন্তু এই দুটো পার্টে আমরা দেখতে পাই ব্যাপকভাবে কিন্তু তোমাদের কনফিউশন তৈরি। আরেকটা জায়গাও আছে, সেটা হচ্ছে তোমাদের হৃৎপিণ্ডের যে পরিবহন তন্ত্র, ওই যে রক্তের পরিবহন তন্ত্র, ওই পার্টটাতে তোমাদের একটা কনসেপ্ট আছে, কাজ করে, ঠিক আছে? আর স্নায়ুতন্ত্রেও আছে, কারণ স্নায়ুতন্ত্রের কিন্তু ওখানে ইনফরমেশন দিয়ে মিটে যায়, কিন্তু দুটো চ্যাপ্টার আছে যেটাকে কনসেপ্ট ছাড়া তুমি চলতেই পারবে না, ঠিক আছে? যে দুটোর নাম করলাম আমি। যাই হোক, তো ট্রু ব্রিডিং প্লান্টস বলতে একে বোঝানো হয়। এইটা যদি তুমি না বোঝো তুমি কিন্তু এখানে অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে? এবার কোশ্চেন্স কি বলেছে দেখো, বলেছে যে এইটা উনি ব্যবহার কেন করেছিলেন। তোমরা মনে করে দেখো যে প্রথম যে জনু আছে তাতে তিনি টুইটি আর নিয়েছিলেন কি, নিয়েছিলেন তোমাদের টিটি, এই দুটো সরি দেখো কী কী নিয়েছিলেন আমাকে বলে দিই। উনি নিয়েছিলেন যে বড় হাতের টি, আর উনি নিয়েছিলেন ছোটো হাতের টি।
ট্রু ব্রিডিং নিয়েছিলেন উনি। কেন নিয়েছিলেন? যাতে পরবর্তী, এটা তো ফার্স্ট F1 জনু হয়, তো প্রথম জনুতে যা উৎপন্ন হবে তাদের ব্যাপারটা দেখার জন্য, তাদের মধ্যে কীভাবে মিক্সড হচ্ছে সেটাকে দেখার জন্য উনি নিয়েছিলেন। তো অ্যান্সার কী হবে? নিষিদ্ধ এবং শুদ্ধ লক্ষণের বংশানুক্রম বুঝতে উনি নিয়েছিলেন। ঠিক আছে, এটা মনে রাখবে, ডাইরেক্ট প্রশ্ন এখান থেকে এসছে। নিষিদ্ধ এবং শুদ্ধ লক্ষণের বংশানুক্রম বুঝতে কিন্তু কী করেছিলেন, তিনি কিন্তু এটা কাজে লাগিয়েছিলেন। এই ব্যাপারটা মাথায় রাখবে। কেন কাজে লাগিয়েছিলেন সেটাও বলি। সেটা হচ্ছে যে দেখো, যখনই, পয়েন্ট টু বি নোটেড, যখনই এদের মধ্যে তোমাদের ক্রস হবে তখন এটাতে টি উৎপন্ন হবে, আর এটাতে কি উৎপন্ন হবে? টি। ঠিক আছে, এই দুটোই হতে পারে। দেখো, টি এর সঙ্গে টি এর সঙ্গে টি। তো উনি দেখলেন যে F1 জনুতে সবাই লম্বা হলো বটে, কিন্তু হেটেরও লম্বা হলো, মানে তাদের মধ্যে শর্টের গুণাবলী ছিল। এদের মধ্যে যখন সেলফ পলিনেশন করানো, দেখো প্রথমে কিন্তু সেলফ পলিনেশন হয়নি, প্রথমে হয়েছিল ক্রস পলিনেশন। পয়েন্ট টু বি নোট, এটা দিয়েও এনসিআরটি প্রশ্ন দেয়, মানে রেল প্রশ্ন দেয় যে সেলফ হয়েছিল না ক্রস হয়েছিল। প্রথমে কিন্তু ক্রস হয়েছিল, তারপরে গিয়ে কিন্তু সেলফ হয়েছিল। ঠিক আছে, তারপরে এই জায়গায় এদের মধ্যে যখন করানো হয় তখন কিন্তু সেলফ পলিনেশন করানো হয়েছিল, মানে একই গাছের ফুলের গর্ভকেশর পুংকেশরের মধ্যে মিলন ঘটানো হয়েছিল। এবং সেখানে কি দেখা গেছিলো? সেখানে দেখা গেছিলো যে এরা বড় হাতের টিও বেরিয়েছিল, ছোটো হাতের টি বড় হাতের টি মিক্সড আপ বেরিয়েছিল, আবার ছোটো হাতের টিও বেরিয়েছিল। তার মানে এর থেকে তিনি কী বুঝেছিলেন? যে এদের মধ্যে তাদের বাবা মার যে ট্রু বৈশিষ্ট্য সেটা এদের মধ্যে ছিল। ঠিক আছে, বোঝা গেল? তো এই নির্দিষ্ট এবং শুদ্ধ লক্ষণ যেটা বংশানুক্রম, সেটা বোঝার জন্য উনি কিন্তু এইটা নিয়ে করেছিলেন। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলো নেক্সট পয়েন্টে। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটাকে অনেকে ভাবতে পারে যে এটা হচ্ছে ম্যাথের কোশ্চেন্স, বাট ক্লিয়ারলি এটা ম্যাথের কোশ্চেন্স নয়। কেন তোমাদের বলে দিচ্ছি। ধরো একটা ব্যক্তি, ধরো একটা ব্যক্তি, সে কী করছে? সে এ থেকে যাত্রা শুরু করছে এবং বি অবধি সে যাচ্ছে। এ থেকে যাত্রা শুরু করে সে কী করছে? সে বি অবধি যাচ্ছে। ঠিক আছে, কতটা পথ গেছে? সে 1000 মিটার গেছে। তারপর বলছে সে ফিরে আসে, তার মানে আবার ব্যাক করে। সে ব্যাক করে কত দূর যাচ্ছে? সে সি অবধি যাচ্ছে, অর্থাৎ সে 400 মিটার যাচ্ছে। এবার আমরা জানি যে ভেলোসিটি বলতে কী বোঝায়। যদি কেউ না জানো তাদের কাছে অসুবিধা হবে। ভেলোসিটি বলতে বোঝায় সরণ বাই, পয়েন্ট টু বি নোটেড, সরণ বাই টাইম, তবে আমরা ভেলোসিটি পাই। ঠিক আছে, এখানে কিন্তু ভেলোসিটি বলেছে। আর অ্যাভারেজ ভেলোসিটি কী করে পাই? টোটাল সরণ, আর সেটা করতে টোটাল যা টাইম লেগেছে, ঠিক আছে, টোটালটি, এটা করলে আমরা অ্যাভারেজ ভেলোসিটি পাই। কী পাই আমরা? অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, সো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি টোটাল সরণ কতটা হয়েছে তোমাকে বুঝতে হবে। চলো টোটাল সরণ কতটা হয়েছে দেখে নিই। খেয়াল করো একটা জিনিস, আচ্ছা আমি নীল কালি ইউজ করছি। খেয়াল করে একটা জিনিস, যে তার মানে ওই ব্যক্তি এ থেকে যাত্রা শুরু করে এখন সিতে এসে পৌঁছেছে, তার মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে যে শর্ট ডিস্টেন্স, তাকে আমরা সরণ বলি। তাহলে সরণ কতটা হয়েছে? 600 মিটার তোমাদের সরণ হয়েছে। তাহলে 600 মিটার সরণ হয়েছে, এটা হচ্ছে টোটাল সরণ বেরোলো। টাইম কতক্ষণ লেগেছে? প্রথমে 2 মিনিট, তারপর 2 মিনিট, টোটাল 4 মিনিট। কিন্তু অ্যান্সারে দেখো সেকেন্ডে বার করতে বলেছে, তো 4-এর সঙ্গে 60 গুণ করলে তবে 4 মিনিটে সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি? তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? 60 কাটলো মানে 10 থাকলো, তার মানে 10/4, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হবে। সরণ বলতে কী বোঝায়? দেখো ওই ব্যক্তি যে যার কথা বলা হচ্ছে, ও বেটা কী করেছে দেখো ভালো করে। ও বেটা করেছে সেটা হচ্ছে প্রথমে এ থেকে যাত্রা শুরু করেছে, বিতে পৌঁছেছে 1000 মিটার, তারপর আবার ব্যাক করে সিতে পৌঁছেছে। তার মানে ও কিন্তু এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এখন এইখানে এসে থেমে গেছে, মানে এইটুকুই হচ্ছে সরণ। সেটা কত? 600 মিটার। তার উপর বেস করে কিন্তু অঙ্কটা তোমাকে করতে হবে। গুড কোশ্চেন্স, ভেরি ভেরি গুড কোশ্চেন্স। পরের প্রশ্ন, দর্পণের যে আবর্ধন বা ম্যাগনিফিকেশান সূত্র আছে সেটা কি? দেখো দর্পণের যে ফর্মুলা, সেটা একটা ভি চাপে, তো -v/u এটা আমাদের ফর্মুলা হয়। ঠিক আছে, আর ভি এর মান কিন্তু মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, কিন্তু সূত্রে একটা মাইনাস লাগানো থাকে, এটা সূত্রের মাইনাস। তাই অ্যান্সার আমাদের কী? আমাদের -v/u। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে দর্পণে বা মিররে হয়। ঠিক আছে, যদি আমরা বলি লেন্সে কী হয়, লেন্সে তোমাদের v/u হয়, সেখানে কোনো নেগেটিভ সাইন এক্সট্রা লাগানো থাকে না। ভি এর মান নেগেটিভ হলে তখন আমরা নেগেটিভ নেবো, সেটা অন্য ব্যাপার, কিন্তু এই যে এক্সট্রা যে নেগেটিভ, এই পার্টটা থাকে না, মানে এখানে +v/uই থাকে তোমাদের। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের লেন্সের ক্ষেত্রে হয়, এটা তোমাদের দর্পণের ক্ষেত্রে। একটা কথা মাথায় রাখবে, ম্যাগনিফিকেশানে কিন্তু 3টে প্যারামিটার আছে। ম্যাগনিফিকেশান কী 3টে প্যারামিটার আছে? একটা হচ্ছে =1, তার মানে সেটা সমান আকারের প্রতিবিম্ব হবে। ঠিক আছে, 2 হচ্ছে >1, তার মানে কী হবে? সেটা বড় প্রতিবিম্ব হবে। 3 হচ্ছে <1, তার মানে সেটা কী হবে? ছোট প্রতিবিম্ব হবে। এগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে, দেখে রেখো। আরও অনেক কিছু আছে, সেগুলো একবার দেখে রেখো। ঠিক আছে, এখানে আমি তোমাদের তো ছোটো ছোটো এক্সট্রা টেনে একটু বলে দিচ্ছি।
পরের প্রশ্ন বলছে যে CaCO3 এর যখন তাপীয় বিয়োজন হয়, মানে তুমি যদি একে তাপ দাও তখন সেটা CaO আর CO2তে ভেঙে যায়, ঠিক আছে। আগের দিন একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যে CaOH কীভাবে উৎপন্ন হয়। কী প্রশ্ন দেওয়া হয়েছিল? CaOH হোল টু কীভাবে উৎপন্ন হয়। দেখো CaOH হোল টু কিন্তু কোনো দিনই, পয়েন্ট টু বি নোটেড, CaCO3কে উত্তপ্ত করলে কখনোই CaOH হোল টু কিন্তু উৎপন্ন হয় না, এটা মনে রাখবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলেওছিলাম ওখানে কোশ্চেনটা ভুল ছিল, অন্য কোনোভাবে কোশ্চেনটাকে হয়তো দেওয়া হয়েছিল, স্টুডেন্টরা ওইভাবে এসে বলেছে। যাই হোক, তো আমি তোমাদের মানে তুমি কেমিক্যাল আইডিয়া খুঁজেই পাবে না যেখানে তুমি CaCO3 এর তাপীয় বিয়োজন করলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে না, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, তার সঙ্গে CO2 উৎপন্ন হবে, এবং এটাকে কী বলি আমরা? তাপীয় বিয়োজন। আমি বলেই দিয়েছি একটু আগে, এটাকে আমরা বলি তাপীয় বিয়োজন। তো কারেক্ট আনসার আমাদের কী হবে? বিয়োজন 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 বিয়োজন। এই যে বিয়োজন নেই কিন্তু ডিকম্পোজিশন শব্দটা রয়েছে, তো আমরা অপঘটন, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। বলছে যদি ওয়ার্ক 100 জুল হয় এবং আধান যদি তোমাদের 5 কুলম্ব হয়, তাহলে বিভব পার্থক্য কত হবে? দেখো আমরা কি জানি যে 1 সেকেন্ডে কতটা কাজ হয়, ঠিক আছে, তাকে আমরা কি বলি? ভোল্ট বলি, সরি মানে পাওয়ার বলি, ঠিক আছে। 1 সেকেন্ডে কতটা কাজ হচ্ছে তাকে আমরা পাওয়ার বলি, ঠিক আছে। এখানে পাওয়ার, আচ্ছা পাওয়ার তো বার করতে বলেন, এখানে ভোল্ট বার করতে বলেছে, আর তোমাদের জুল আর কুলম দেওয়া আছে। আচ্ছা, সো জুল পার কুলম করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। কতটা কাজ হয়েছে তার জন্য কত কুলম চার্জ নষ্ট হয়েছে, এটাকে আমরা বলি ভোল্ট, ঠিক আছে। তো 100/5 অ্যান্সার বেরিয়ে যাবে তোমার 20 ভোল্ট। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো কি বলেছে দেখো। প্রতিক্রিয়া শ্রেণীতে তোমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজে অ্যালুমিনিয়াম এবং তামার মাঝখানে কোন ধাতু অবস্থান করে? দেখো রিঅ্যাক্টিভিটি সিরিজ যদি তোমরা দেখো তাহলে মনে রাখবে অ্যালুমিনিয়াম এবং তোমাদের তামা, অ্যালুমিনিয়াম এবং তামার মাঝখানে অনেক ধাতু অবস্থান করে। এখানে কে কে দিয়েছে দেখি। দেখো আমরা এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে আমি তোমাদের বলেছি বারবার যে পটা গেল শো দেখতে, তোমাদের ওইটা মনে রাখতে হবে। পটা শো দেখতে গেল, কোথায় গেল? ক্যালকাটা গেল। ক্যালকাটা গিয়ে সে কী করলো? ম্যাগি আলু খেলো, ঠিক আছে, ম্যাগি আলু খেলো। তারপর কি করলো? এছাড়াও সে কী কী খেলো? জিঙ্ক আয়রন খেলো, ঠিক আছে, জিঙ্ক আয়রন খেলো, এবং গাড়িতে লোড করলো মালপত্র, লোড করলো, করে সে কোথায় গেল? হায়দ্রাবাদ গেল। এই পার্টটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমাকে ঠেকায় কে? কে ঠেকাবে বলো তোমাকে? পটা মানে পটাশিয়াম, দ্যাট মিন্স কে। সো মানে সোডিয়াম, দ্যাট মিন্স Na। ক্যাল মানে হচ্ছে ক্যালসিয়াম। ম্যাগি শব্দের অর্থ হচ্ছে ম্যাগনেশিয়াম। অ্যালুমিনিয়াম শব্দের অর্থ, এল মানে অ্যালুমিনিয়াম। জিঙ্ক আয়রন তো ডাইরেক্টলি লেখা আছে, ঠিক আছে। লোড করলো মানে সরি Fe, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার কালো না, তো লোড করলো, লোড হচ্ছে তোমাদের Pb, আর হাইড্রোজেন হচ্ছে H। এর পরেগুলো তো তোমরা জানো যে Cu হবে, তারপর Hg হবে, তারপর Ag হবে, তারপর Au হবে, আর লাস্টে কী হবে? প্লাটিনাম হবে, ঠিক আছে। এর মাঝখানেও কিন্তু অনেক জিনিস আছে, কিন্তু কী হয় এনসিইআরটি উল্লেখ করেনি। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। এবার এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে অ্যালুমিনিয়াম আর কার মধ্যে? তামার মধ্যে। অ্যালুমিনিয়াম আর তামার মধ্যে তো অনেকে আছে, তো যে কোনো একটা নাম হবে। জিঙ্ক আছে তো জিঙ্কই অ্যান্সার হবে, লোহা আছে তো লোহাও অ্যান্সার হবে, ঠিক আছে। তো এই দুটো তো অ্যান্সার এমনি হচ্ছে। অ্যালুমিনিয়াম আর তামার মধ্যে কে আছে? তো ডেফিনেটলি এই দুটো তোমাদের অ্যান্সার তো ডেফিনেটলি হচ্ছে, ঠিক আছে, অ্যান্সার ডেফিনেটলি হচ্ছে। এই দুটোই অ্যান্সার হবে। আমি দেখো এখানে কি হয়, আমরা কোশ্চেন শুনে কোশ্চেন্স করি, তো যার ফলে অনেক সময় নেওয়ার সময় এদিক ওদিক হয়। তো এই দুটো তোমরা ঠিক করে নিও, বাদ বাকি আমার মনে হয় অন্য কোনো অপশান ছিল, বাট এই দুটো তো ডেফিনেটলি হবে, ঠিক আছে। কীভাবে প্রশ্ন নিচ্ছে বুঝতে পারছো? আর এই যে ট্রিকটা, এটা কতটা বাস্তববাদী বুঝতে পারছো? এই ট্রিকটা কিন্তু সত্যি কথা বলতে তুমি কোথাও মানে তোমাদের ইউটিউবে কোথাও পাবে না। এটা আমার নিজের বানানো ট্রিক, কারণ এটা অনেক ছোটোবেলার ট্রিক আমার। ইনফ্যাক্ট এটা এখনকার ট্রিকই নয়, আমি যখন এইচএস লেভেলে পড়েছি তখনকার ট্রিক এটা ইচ্ছে করে বানিয়ে রেখেছিলাম, কারণ তখনও আরও অনেক জিনিস ছিল, কিন্তু আমি সেখান থেকে ছেটে তোমাদের এটাকে দিয়েছি। এটা অনেক বড় ট্রিক, এটা 3-4 লাইনের ট্রিক, বেসিক্যালি আমার নিজের বানানো। ছোটোবেলায় আমি বানিয়েছিলাম যাতে কী হয় আমার মনে থাকে, সেটাই আমি তোমাদের শেয়ার করে দিয়েছি। ক্লিয়ার? আমি শুনেছি যে কিছু কোচিং সেন্টার আছে যারা এই ট্রিকটাকে এখন ব্যবহার করছে, কিন্তু যেটা নিজে বানিয়েছি সেটা তো নিজেই বানিয়েছি না। আশা করি বোঝাতে পারছি। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, অ্যামিবাতে জননের সময় কোষ বিভাজন কিভাবে হয়? দেখো অ্যামিবা এমন একটা প্রাণী, একটু আগেই বলেছি, সেটা দুটো পার্টে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ এটা তোমাদের বাইফিউশন, ঠিক আছে, দুটো পার্টে বিভক্ত হচ্ছে, তো বাইফিউশন হচ্ছে তোমাদের, ওকে, মাল্টিফিউশন নয়, মাল্টিপল ফিউশন নয়, বাইনারি ফিউশন। তো বাইফিউশন বা বাইনারি ফিউশন একে বলা হয়। তো কারেক্ট অ্যান্সার কী হবে? দুটো পার্টে বিভক্ত হয়, তবে যে কোনো তলে হয়, যে কোনো তলে। তোমরা বলবে স্যার যে কোনো তলে কেন হয়?
এটা দিয়েও রেল কালকে প্রশ্ন দিতে পারে। যাকে অ্যামিবার যদি তুমি স্ট্রাকচার দেখো, দেখবে অ্যামিবার কিন্তু কোনো বেসিক্যালি কোনো স্ট্রাকচারই নেই, ঠিক আছে, নো ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি আছে এর, ঠিক আছে। তো যখন এর দুটো পার্টে বিভক্ত হতে থাকে তখন কী করে, এই সেলটাকে এরকম আস্তে আস্তে দুটো পার্টে ভাগ করে নেয় এবং তার ফলে এখান থেকে একটা কোষ, এখান থেকে আরেকটা কোষ তৈরি হয়। এইভাবে ও দুটো পার্টে ভাগ করে নেয় নিজেকে, যে কোনো তল দিয়ে ভাগ করতে পারে। কিন্তু লিসমেনিয়ার ক্ষেত্রে সেটা হয় না, কারণ লিসমেনিয়ার একটা প্রপার শেপ আছে, ঠিক আছে। তো লিসমেনিয়া যখন বিভক্ত হয় কী হয়, এইখান থেকে দুটো পার্টে এরকম ভাগ হয়ে যায়, ঠিক আছে, এবং দুটো পার্টে ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটা পার্টে কী হয়, নিউক্লিয়াস জন্মায় এবং পরবর্তীকালে এই দুটো পার্ট দুটো ফ্লাজেলাও তৈরি করে, কারণ দুজনের দুটো দরকার হবে, একটাই থাকে কিন্তু পরবর্তীকালে দুটো তৈরি হয় এবং আস্তে আস্তে কী হয়, ডিভাইড হয়। ইউগ্লিনার ক্ষেত্রেও এরকমই হয়, ঠিক আছে, তবে ইউগ্লিনা এরকম দেখতে না, একটু গোল মোটল দেখতে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, একটি পদার্থের কণাগুলি নিজের গতির কারণে অন্য পদার্থের সাথে মিশে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? বলা হয় ডিফিউশন। আর এই যে তোমাদের গতি, এই গতিকে বলা হয় ব্রাউনিয়ান গতি, ব্রাউনিয়ান মোশন, ঠিক আছে, ব্রাউনিয়ান মোশন, এটা মনে রাখবে, ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনিয়ান গতি বলা হয় এটাকে, ঠিক আছে। এটা দিয়েও এনসিইআরটিতে আছে এবং এই প্রশ্ন কিন্তু এসেছিল। এনসিইআরটিতে মনে হয় না ব্রাউনিয়ান মোশন শব্দটা আছে, বাট তোমাদের কিন্তু প্রশ্ন অলরেডি প্রিভিয়াস শিফটে এসে গেছে, ব্রাউনিয়ান মোশন দিয়েই এসছে ইনফ্যাক্ট, ঠিক আছে। এটাকে বলা হয় র্যান্ডাম মোশন, এটাকে কি বলা হয়, র্যান্ডাম মোশন, ওকে, এটাকে বলা হয় র্যান্ডাম মোশন। তো কোথায় র্যান্ডাম মোশন দেখা যায় কণার, সেটা হচ্ছে ডিফিউশনে কিন্তু র্যান্ডাম মোশন দেখা যায়। দেখো প্লান্টের যে ডিফিউশন হয় আর কেমিস্ট্রির যে ডিফিউশন, দুটো একটু আলাদা, যদিও দুটোর অ্যাকচুয়াল বেস সেম কনসেপ্টের, কিন্তু আলাদা। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখেছি অলওয়েজ ডিফিউশন কিন্তু মানে বড় বেশি জায়গা থেকে কম জায়গার দিকে হয়, তো এটাকে র্যান্ডাম মোশন বলা যায় না। কিন্তু আমরা যখন দেখি যে কেমিস্ট্রিতে ডিফিউশন, তখন আমরা দেখি নানা দিকে ছড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে এবং র্যান্ডামলি ছড়াচ্ছে, এটাকে বলা ব্রাউনিয়ান মোশন, আর এটা ডিফিউশনই দেখা যায়, ঠিক আছে। চলো পরেরটাতে। সব থেকে বেশি ডিফিউশন কোথায় হয় জানো? গ্যাসে হয়, এটা মনে রাখবে, গ্যাসে সব থেকে বেশি ডিফিউশন হয়। পরের প্রশ্ন, শিল্পক্ষেত্রে আল্ট্রাসাউন্ড কী কারণে ব্যবহার করা হয়? ঠিক আছে, আল্ট্রাসাউন্ড, দেখো ধাতুর মধ্যে যদি কোনো ফাটল থাকে তাকে বের করার জন্য, ধরো এখানে একটা ধাতব জিনিস আছে, ঠিক আছে, এটা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তারাও জানে, এবং এই ধাতব জিনিসটার মধ্যে এরকম জায়গায় কোথাও ধরো একটা ক্র্যাক আছে, ধরো এখানে একটা কোথাও কী আছে, একটা ক্র্যাক আছে ধরো এরকম, এবং এই জিনিসটা মাটির নিচে আছে বা জলের তলায় আছে, তোমাকে পক্ষে পসিবলই নয় যে ওখানে গিয়ে অনুসন্ধান করা। তো তুমি কি করবে, তুমি যেটা করবে সেটা হচ্ছে যে এখানে কিছু আল্ট্রাসাউন্ড চালিয়ে দেবে। এই আল্ট্রাসাউন্ড সব জায়গায় আঘাত করবে, এখানেও আঘাত করবে, ইনফ্যাক্ট এরকম জায়গায় আঘাত করবে, এবং যখন রিফ্লেক্ট ব্যাক করবে তখন এর কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে যাবে, যখনই এ কী করবে, এই যে পার্টটা, এই পার্টটা আঘাত করবে, ঠিক আছে। সুতরাং এইভাবে আমরা আল্ট্রাসাউন্ডকে ব্যবহার করতে পারি ধাতুর মধ্যে কোনো ফাটল দেখার জন্য, ইভেন জলের তলায় ব্রিজে কোনো ফাটল আছে কিনা সেটাও দেখার জন্য কিন্তু অনেক সময় আল্ট্রাসাউন্ডকে ব্যবহার করা হয়। এছাড়া তোমরা জানো যে কোনো তোমাদের যখন জলতলসের নিচে কোনো সাবমার্সড কোনো পাহাড় আছে কিনা, যে কারণে টাইটানিক ডুবে গেছিলো, বা অন্য কিছু আছে কিনা, বা কোনো টর্পেডো আসছে কিনা তাকে আঘাত করার জন্য, এরকম কিছু দেখার জন্য কিন্তু অনেক সময় আল্ট্রাসাউন্ডের ব্যবহার করে। ইনফ্যাক্ট টর্পেডো ছোঁড়ার সময় লক্ষ্যবস্তুকে তোমাদের করার জন্য, স্থির করার জন্য কিন্তু আল্ট্রাসাউন্ডের ব্যবহার করা অনেক সময় হয়, ঠিক আছে। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, ধাতুর ভেতরে ফাটল নির্ণয়ের কারণে কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সিএনএস এর অংশে, কোন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সিএনএস এর অংশ? দেখো সিএনএস কোন কোন জিনিস নিয়ে গঠিত হয়, দেখো আমি তোমাদের যে এনসিইআরটির ছবি রয়েছে সেটা রেখেছি। এই যে পুরোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এখানে কোনো পেরিফেরাল নার্ভাস সিস্টেমই নেই, ঠিক আছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম কাকে বলা হয়? সেই নার্ভাস সিস্টেম যেগুলো এই দুটো নার্ভাস সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে এই টোটাল এই পার্টটাকে বোঝায়, অর্থাৎ মূল যে মস্তিষ্ক আছে সেটা আর সুষুম্না কাণ্ড। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, মানে স্পাইনাল কর্ড। তো চলো দেখে নেবো ওখানে কী আছে। ওখানে তোমাদের আছে হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে, স্পাইনাল কর্ড, আর হচ্ছে তোমাদের হিউম্যান ব্রেন, অর্থাৎ মস্তিষ্ক, হিউম্যান ব্রেন এক, অর্থাৎ অগ্র মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, যা যা মস্তিষ্ক আছে, অগ্র, গুরু, ঠিক আছে, লঘু, যা যা আছে, ওকে, তার সাথেও তোমাদের স্পাইনাল কর্ড কিন্তু জুড়বে, ঠিক আছে। তবে আমরা কাকে পাবো, এই দুটো মিলিয়ে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে পাবো, এটাকে সিএনএস বলা হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একে বলা হয়। এই যে তোমাদের ডায়াগ্রামটা আছে মানে স্লাইড আছে, এই স্লাইডটাকে একবার ভালো করে দেখো। হিউম্যান নার্ভাস সিস্টেমকে এইভাবে ডিভাইড করা যায়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে তোমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, ঠিক আছে, মানে সুষুম্না কাণ্ড।
আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে মোটর অ্যান্ড সেন্সরি। ঠিক আছে, মোটর কাকে বলা হয়? দেখো মোটরের মধ্যে মাসল শব্দটা রয়েছে। মোটর মানে মাসল, এটা মনে রাখবে। তার মানে কি, ব্রেন থেকে, পয়েন্ট টু বি নোটেড, ব্রেন থেকে যখন পেশিতে সিগন্যাল আসছে তখন আমরা তাকে বলি মোটর। আর যখন পেশি থেকে সেটা ব্রেনে যাচ্ছে তখন আমরা বলি সেন্সারি। সেন্স করে, অর্থাৎ কোনো জিনিসকে বুঝে নিয়ে সেটাকে ব্রেনে পাঠানো, সেন্স করা, সেন্স করা। যেমন আনন্দ, কষ্ট, গরম লাগা, তোমাদের আলপিন ফুটে গেছে, করে ওঠা, এই যে ব্যাপার, এগুলো কি পেশি, তোমার হাত তো পেশি, তো ওখান থেকে ব্রেনে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় সেন্সরি। মোটরকে দুটো পার্টে ভাগ করা, অটোনমিক আর সোম্যাটিক। অটোনমিক মানে কি? অটোনমিক মানে হচ্ছে নিজেই কাজ করতে পারে, দেখো অটোনমিক। ঠিক আছে, সোম্যাটিক মানে কি? যেটা দেহ, যত তুমি যেটা বলবে সেটা করবে। যেমন তোমাদের সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথিক। সিম্প্যাথেটিক কেমন কি? পেছনে বাঘ দৌড়চ্ছে, তুমি দৌড়চ্ছ, এটাকে বলা হয় ফ্লাইট মোড। ঠিক আছে, ফ্লাইট, এই যে ফ্লাইট মোড, এটা তোমাদের সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের দ্বারা প্রভাবিত হয়। প্যারাসিম্প্যাথেটিক কি? প্যারাসিম্প্যাথিক হচ্ছে ওরকম কোনো ইমার্জেন্সি সিচুয়েশন নেই, কিন্তু নর্মাল কাজ চলছে, কিন্তু নিজে করবে, কারণ অটোনমিক, নিজে করবে। অটো শব্দের অর্থ কি? নিজে যা করে। যেমন তোমাদের ভেতরে ডাইজেস্ট হচ্ছে, পেটের ভেতরে যে ডাইজেস্ট হচ্ছে, ঠিক আছে, সেটা কি? সেটা প্যারাসিম্প্যাথেটিক। ক্লিয়ার হচ্ছে আশা করি? তো এরকম ধরনের জিনিস মনে রাখবে, এগুলো একটু জেনে রেখো, যদি বাই চান্স পরবর্তীকালে পড়ে। এটা তো আমি পেড কোর্সে করিয়ে দিয়েছি, এনসিইআরটিতে নেই বলে অনেকে এটাকে অগ্রাহ্য করেছে, আমি জানি। আমার পেটে অনেকে বলেছে এই চার্ট করিয়েছেন কেন, দেখো এইবার কেন করিয়েছি আমি, এই যে প্রশ্ন পড়েছে। ঠিক আছে, যদিও এটা এনসিইআরটি থেকে পেয়ে যাবে, যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তোমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড দিয়ে তৈরি হয়। কালকে যদি এটা দিয়ে দেয় যে পার্শ্বীয় স্নায়ুতন্ত্র কী দিয়ে তৈরি হয়, পার্শ্বীয় স্নায়ুতন্ত্র মানে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, বলা যায় না। ঠিক আছে, বাই চান্স বলা যায় না, পড়তেই পারে। চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন, স্থিতিজ শক্তি সম্পর্কে নিচের কোনটা সঠিক? এটি কোনোদিনই গতিজ শক্তিতে রূপান্তরিত হয় না। একদম ডেফিনেটলি পোটেনশিয়াল এনার্জি হবেই হবে, ডেফিনেটলি গতিশক্তিতে রূপান্তরিত, নাহলে যাবেটা কোথায়? এতে রূপান্তরিত হয়, এতে রূপান্তরিত হয়, এটা হতেই হবে, এটা চক্রাকারে ঘোরে, এটা তো ইনকারেক্ট। নেক্সট বলছে এটি ভরের ওপর নির্ভর করে না। আমরা জানি পোটেনশিয়াল এনার্জি হচ্ছে m × g × h। ঠিক আছে, সো ডেফিনেটলি ভরের উপর নির্ভর করে। দেখতে পাচ্ছি m × g × হাইট, সো ডেফিনেটলি ভরের উপর নির্ভর করে, তো নির্ভর করে না রয়েছে। নেক্সট বলছে পৃথিবী পৃষ্ঠে এর মান 0 ধরা যেতে পারে। এটা কারেক্ট। পৃথিবী পৃষ্ঠে এর মান 0 কেন ধরা যেতে পারে? কারণ পৃথিবী পৃষ্ঠের কোনো হাইট নেই, পৃথিবী পৃষ্ঠ মানে জাস্ট ওপরে, এর ওপর রয়েছে। যদি এর হাইট না বাড়ে তো এইচ তো 0, পৃথিবী পৃষ্ঠে হাইট কী হবে? 0, তার মানে এর মান কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। যে হাইটের জায়গায় 0 বসালে টোটাল গুণফল তো 0ই বেরোবে, যত বড় মানই বসানো কেন। তার মানে এইটা আমাদের কারেক্ট হবে। নেক্সট বলছি এটি শুধুমাত্র গতিশীল বস্তুতে পাওয়া যায় না, এটা গতিশীল বস্তুতে শুধুমাত্র পাওয়া যায় এমনটা একদমই নয়। ক্লিয়ার হয়েছে আশা করি? ইয়েস অর নো বলো। এটা স্থিতিশীল বস্তুতেও পাওয়া যেতে পারে। পয়েন্ট টু বি নোটেড, অনেকে ভাবে যে স্থিতিশক্তি কেবলমাত্র স্থিতিশীল বস্তুতে পাওয়া যায়, তা কিন্তু নয়। কেন? উদাহরণ দিই তোমাদের। ধরো এখানে একটা তোমার বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের ওপরে একটা বল আছে। ঠিক আছে, এই বিল্ডিং ওপর কী আছে? একটা তোমার বল আছে। ঠিক আছে, এই বিল্ডিংয়ের ওপর যে বল আছে তুমি ভালো করে খেয়াল করো, এটা একটা হাইটে রয়েছে। পয়েন্ট টু বি নোটেড, এটা কিসে আছে? এটা একটা হাইটে রয়েছে। তার মধ্যে কি m × g × h আছে? ইয়েস, এর মধ্যে m × g × h আছে। এটা যখন পড়তে আরম্ভ করবে তখন কী হবে? তখন এই m × g × hই ½ m v² কী হবে? তোমাদের ট্রান্সফর্ম হবে, এবং তার ফলে কী হবে? যখন পড়তে থাকে তখন এর গতি কী হয়? বাড়তে থাকে। গতি কিন্তু বৃদ্ধি পেতে থাকে, ভেলোসিটি কিন্তু বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? ভি বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ এটা আস্তে আস্তে কিসে কনভার্ট হচ্ছে? গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? কিন্তু এখানে বল স্থির ছিল। তোমরা স্যার গতিজ অবস্থায় কী করে তোমাদের স্থিতিশক্তি পাওয়া যায় সেটা আমাদের একটু দেখান। দেখো, পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বুঝবে। সেটা হচ্ছে কোনো বলকে ধরো ওপর দিকে ছোঁড়া হলো, তার মানে গতি নিয়ে ছোঁড়া হচ্ছে, তখন ½ mv² আছে। ঠিক আছে, এই ½ mv² যত উপর দিকে যাচ্ছে তত কি হচ্ছে? এই গতিশক্তি তোমাদের কমতে থাকবে, আর স্থিতিশক্তি তোমাদের কী হবে? বাড়তে থাকবে। ধরো বলটা এই 1 নম্বর পজিশানে ছিল, তখন এর পি কী ছিল? তখন এর পি ছিল 0। যখন বলটা 2 নম্বর পজিশানে পৌঁছেছে তখন এর পি কি 0 হবে? একদমই হবে না, কিছু একটা পি আসবে, ধরো এক্স। কেন? কারণ এই হাইটে বল হাইট পাচ্ছে, তার মানে এই হাইটে এসে কিন্তু বল গতিশীল আছে এবং তার পি কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে,
কেন কোন পি? এই যে হাফ এমভি স্কোয়ার এটাই এই পিতে কনভার্ট হচ্ছে, যত বল ওপর উঠবে তত এর পি কী হবে, ওয়াই হতে থাকবে, মানে বাড়তে থাকবে, আরও তত আরও বাড়বে। তার মানে গতিশীল অবস্থাতেও কিন্তু স্থিতিশক্তি পাওয়া যেতে পারে, কারণ সেখানে গতিশক্তি স্থিতিশক্তিতে কনভার্ট হচ্ছে। বোঝাতে পারলাম আমি? ক্লিয়ার হচ্ছে আশা করি। সো গতিজ স্থিতিতে উভয় অবস্থাতেই স্থিতিশক্তি পাওয়া যেতে পারে। গতিশক্তি কেবলমাত্র গতিজ অবস্থায় পাওয়া যেতে পারে, স্থিতিজ অবস্থায় পাওয়া যায় না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে হাইট যদি 0 হয় তাহলে স্থিতিশক্তি 0 হবে, কারণ হাইটের ওপর স্থিতিশক্তি নির্ভর করে। বোঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন। যখন কোনো বস্তুর সমান বেগ রয়েছে তখন নিচের কোনটি ভুল? দেখো, কোনো বস্তু যদি সমান বেগ থাকে, অর্থাৎ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, তার মানে ত্বরণ নেই। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি? ত্বরণ সেখানে 0। ভেলোসিটি কনস্ট্যান্ট অর্থ ত্বরণ 0 হবে। তো আমরা যদি ভিটি গ্রাফ বার করি, এইদিকে যদি ভিকে দেই আর এইদিকে যদি টিকে দেই, তাহলে আমরা দেখব, ধরো 0 যখন ছিল তখন ভি ছিল আমাদের 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এখনও সেটা ধরো 1 সেকেন্ড হয়েছে, এখনও 40 কিলোমিটার পার আওয়ার, ধরো 4 সেকেন্ড হয়েছে, এখনও 40 কিলোমিটার পার আওয়ার। তার মানে কী হবে? এটা একটা প্যারালাল লাইন্স দেবে কার সঙ্গে? এই লাইন আর এই লাইন কী হয়ে যাবে? প্যারালাল হয়ে যাবে তখন, ঠিক আছে? এটা হচ্ছে ত্বরণের লাইন, আর ত্বরণ কিন্তু 0 দেবে। ত্বরণ এখানে 0 হবে, কারণ এই প্যারালাল স্লোপে ত্বরণ 0 হয়ে যায়। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ত্বরণ 0 হবে, গ্যারেন্টি ত্বরণ 0 হবে। ভিটি গ্রাফ এক্স অক্ষের সাথে সমান্তরাল হবে, ঠিক আছে? প্যারালাল টু দ্য ভিটি গ্রাফ এক্স অক্ষের সাথে সমান্তরাল হয় না, ভিটি গ্রাফের স্লোপ এক্স অক্ষের সাথে সমান্তরাল হয়, এই জন্য এটা রং। নেক্সট হচ্ছে বেগ ও সময়ের গুণফল ত্বরণ দেয়, ঠিক আছে? বেগ ও সময়ের গুণফল কি দেয়? ত্বরণ দেয় না। বেগ ও সময়ের গুণফল ত্বরণ কি করে দেবে? ত্বরণ সমান সমান কি? ঠিক আছে, ত্বরণ সমান সমান কি? ভি মাইনাস ইউ বাই টি। সো ভি তো ওপরে, টি তো নিচে, তো বেগ এবং ত্বরণের ভাগফল, বেগ এবং সময়ের ভাগফল ত্বরণ দেয় বললে হবে। দেখো, এটাকে থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বার করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে বেগ এবং ত্বরণ সময়ের ভাগফল কিন্তু ত্বরণ দেয়। ভাগফল কি দেয়? ত্বরণ দেয়। তোমরা বললো কী করে স্যার? দেখো, ওপরে যেগুলো লিখো যেগুলো সব বেগ, আর নিচে তুমি দেখো বেগের বিয়োগফল তো বেগই হবে, তাকে তুমি কী দিয়ে ভাগ করছো? ত্বরণ দিয়ে ভাগ করছো, ঠিক আছে? বোঝাতে পারছি আমি? তো বেগের অ্যাকচুয়ালি এটা বেগ বৃদ্ধির হারকে তুমি টাইম দিয়ে ভাগ করো, ঠিক আছে? বেগ বৃদ্ধি কতটা হয়েছে সেটাকে তুমি, যাই হোক, বেগের তোমাদের কি বললাম আমি? বেগ এবং সময়, হ্যাঁ এটা এবং লিখেছি, বেগ এবং সময়ের ভাগফলকে ত্বরণ দিয়ে প্রকাশ করা যায়। নেক্সট কি বলছে? বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। বস্তু সমান সময় কি বলছে? সমান দূরত্ব। কেন অনেকগুলি আমি তো ইনকারেক্টই পাচ্ছি, ইনকারেক্টটা কোথায় পাচ্ছি? অনেকগুলি তো কারেক্ট পাচ্ছি এখানে ইনফ্যাক্ট। এক মিনিট। আচ্ছা, এখানে প্রশ্নটা কি দিয়েছে দেখো, এখানে প্রশ্ন দিয়েছে কোনটা ভুল, ঠিক আছে? তো ডেফিনেটলি ত্বরণ 0 হয়, এটাও কারেক্ট। এই জায়গায় সম্ভবত স্লোপ লেখা ছিল, যদি স্লোপ লেখা থাকে তাহলে এটা কারেক্ট হবে। এটাও যেমন কারেক্ট, এটাও কিন্তু কারেক্ট, ঠিক আছে? বেগ ও সময়ের গুণফল ত্বরণ দেয়, এটা তো রং দেখতে পাচ্ছ, এটা মানে গ্যারেন্টি রং। তো এটাও তোমাদের কারেক্ট। তাহলে এখানে বলেছে ভুল কোনটা, তো সি অপশান কারেক্ট হবে, কারণ সি অপশান হচ্ছে ভুল, এটা একমাত্র ভুল। এই জায়গায় তোমাদের স্লোপ লেখা ছিল, মনে রাখবে ভিটি গ্রাফ এক্স অক্ষের সমান্তরাল হয়। দেখো, অনেক সময় কি হয়, যখন বাংলা করা হয় তখন কিছু কিছু শব্দ মিসিং হয়ে যায়, এটা আমরা এআই দিয়ে করার সময় আমিও দেখেছি, কিছু শব্দ মিসিং হয়ে যায়, ঠিক আছে? তো এআই কী করে, নিজস্ব মগজ ফলে ওটাকে নিজের মতো করে লেখে অনেক সময়, তাতে কি হয়, ছোটো ছোটো শব্দ মিসিং হয়ে যায়। এবার ইতিহাস বা উপন্যাসে এসব কোনো প্রবলেম না, কিন্তু ফিজিক্সে ছোটো শব্দ একটা মাহাত্ম্য রাখে, কারণ ব্যাপক বড় মিনিং হয় তার, ঠিক আছে? তো এখানে আমার স্লোপ আউট করে দিয়েছে। তো ভিটি গ্রাফ এক্স অক্ষের সমান্তরালে এইভাবে তোমরা বলতেও পারো, কারণ এটাকে অনেক সময় গ্রাফ লাইন বলেও ধরা হয়, তো বলতে পারো, কিন্তু টেকনিক্যালি বলা উচিত নয়, স্লোপকেই উল্লেখ করা উচিত, ঠিক আছে? তো যাই হোক, এ বি কারেক্ট, ডিও কারেক্ট দেখতে পাচ্ছি। সমান সময় সমান দূরত্ব পেরোবে মানে কি? মানে যখন 0 ছিল, যখন স্টার্ট করেছিল তখন তো কোনো সময় পেরোয়নি, তখন 0 ছিল, তখনও বেগ 4 ছিল। যখন 1 সেকেন্ড হলো তখনও বেগ 40, 4 নয়। যখন বেগ 2 সেকেন্ড হলো টাইম, তখনও বেগ কিন্তু 40। দেখো, সব বেগ 40, তার মানে 1 সেকেন্ড ব্যবধানে সে 40 কিলোমিটার দূরত্ব গেছে।
পরের 1 সেকেন্ড ব্যবধানে সে 40 কিলোমিটার দূরত্ব থেকে যদি 3 সেকেন্ড নিয়ে নাও, তাহলে পরের 1 সেকেন্ড 2 থেকে 3 হচ্ছে মানে 1 সেকেন্ড তো কাটছে, তাহলে সেখানেও কিন্তু সে 40 কিলোমিটার দূরত্ব হয়ে যাবে, মানে সমান সময়ের ব্যবধান 1 সেকেন্ড 1 সেকেন্ড করে যাচ্ছে, আর 40 কিলোমিটার 40 কিলোমিটার 40 কিলোমিটার করেই সে পেরোচ্ছে। তার মানে সমান সময়ের ব্যবধানে সে কিন্তু সমান দূরত্ব অতিক্রম করছে, এটাও কারেক্ট। সুষম বেগ মানে তাই বোঝায়। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরেরটাতে। আমি বারবার বলবো, আমি যে ভিডিও দিয়েছি গতি, সেটা একবার দেখো প্লিজ। আমি সবাইকে আর্জ করব এই ভিডিওটা একবার দেখে যেতে। এর তোমাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। খাদ্যের প্রক্রিয়াকরণ উন্নতি সাধনের যে ভিডিও, সেটাও তোমাদের ডেসক্রিপশন বক্সে রাখা আছে। এই দুটো ভিডিও প্লিজ দেখে যাও। এই দুটো ভিডিও থেকে পার ডে কোশ্চেন্স আসছে। ঠিক আছে, এখানে আমি তোমাদের ডিটেলসে বুঝিয়েছিলাম যে কীভাবে কাজ হচ্ছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ফার্স্ট কমেন্টকে ফলো করবে, ওখানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এই ভিডিওটা প্লিজ দেখো, ইম্পর্টেন্ট, তোমাদের জন্য কাজে লাগবে। চলো পরের প্রশ্ন দেখো কী বলেছে, ভর সংরক্ষণ সূত্রটি কে প্রস্তাব করেছিলেন? দেখো ভর সংরক্ষণ সূত্র কি একটু পড়ে নাও, তাহলে ইজি হবে তোমার পক্ষে। এই হচ্ছে তোমাদের ভর সংরক্ষণ সূত্র। দেখো ল্যাভয়েসিয়ার এবং জোসেফ এল প্রিস্টলে, ঠিক আছে, ওনারা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং মেনলি ল্যাভয়েসিয়ার এটা দেখেছিলেন যে স্থির অনুপাতের সূত্র, এটাকেই বলা হয়। কি দেখেছিলেন উনি দেখেছিলেন যে যখন কোনো যৌগিক পদার্থ তৈরি হচ্ছে, তখন সেটা যতটাই সংরক্ষণ করুক না কেন কিছু যায় আসে না, ওই যৌগিক পদার্থ যে দুটো মৌলিক পদার্থের সমন্বয়ে তৈরি হচ্ছে তাদের অনুপাত সর্বদা স্থির থাকে। যেমন তুমি যদি জলের মধ্যে যে কোনো ওজনের জলই হোক না কেন, যে কোনো মানে ভরের জলই হোক না, ওজন বলবো না ভর বলবো, যে কোনো ভরের জলই হোক না কেন, ঠিক আছে, তুমি যদি জল নাও, তুমি দেখবে তাতে 1:8 অনুপাতে হাইড্রোজেন আর অক্সিজেন পাবে তুমি। যেমন যদি তুমি 9 গ্রাম নাও, তাহলে তুমি 8 গ্রাম অক্সিজেন পাবে আর 1 গ্রাম তুমি হাইড্রোজেন পাবে। ঠিক আছে, এবার 9 গ্রামের জায়গায় তুমি যদি 18 গ্রাম নাও, ঠিক আছে, তাহলে কী হবে, 2 গ্রাম তুমি হাইড্রোজেন পাবে আর 16 গ্রাম তুমি কী পাবে, তুমি পাবে অক্সিজেন। ঠিক আছে, অর্থাৎ অলওয়েজ মনে রাখবে এই যে ফর্মুলাটাকে কাটাকুটি করলে কত হচ্ছে, 1:8, 1:8 অনুপাতে অবশ্যই থাকবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা স্থির অনুপাতের সূত্র থেকে ব্যাখ্যা করা যায়। ওকে, চলো এবার কী বলেছে দেখো। আচ্ছা, ওখানে যেটা নিয়ে প্রশ্ন ছিল সেটা হচ্ছে তোমাদের ভরের নিত্যতা সূত্র। তো ভরের নিত্যতা সূত্র দুজন মিলে করেছেন, একটু আগে বললাম ল্যাভয়েসিয়ার এবং জোসেফ এল প্রাউস্ট, এনারা দুজন মিলে কিন্তু এই দুটো ফর্মুলা আবিষ্কার করেছেন। একটা তোমাদের বললাম স্থির নিত্যতা সূত্র, আর একটা যেটা সূত্র ওনারা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে যে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু ভরকে যেমন সৃষ্টি করা যায় না তেমন ধ্বংস করাও যায় না। ইউ ক্যান নট ডিস্ট্রয় অর রিক্রিয়েট মাস ইন আ কেমিক্যাল রিয়াকশন। তুমি কিন্তু কখনই পারবে না যে ভরকে নতুন করে সৃষ্টি করতে বা ধ্বংস করতে। তো এটা তোমাদের জোসেফ এল প্রাউস্ট এবং ল্যাভয়েসিয়ার দুজনে মিলে করেছিলেন। ওখানে তোমাদের অপশানে দেখো কী রয়েছে। ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে ভরের সংরক্ষণের সূত্রটি কে প্রস্তাব করে, অ্যান্সার তোমাদের হবে অ্যান্টোয়ান ল্যাভয়েসিয়ার। ঠিক আছে, তো এই তোমাদের অ্যাকচুয়াল দেখতে পাচ্ছ, এই যে এইটা। ঠিক আছে, করে যাও, ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন কার্বন যৌগ বিদ্যুতের ভালো পরিবাহক? অ্যান্সার কী হবে তোমাদের গ্রাফাইট। আমি তোমাদের বলেছিলাম গ্রাফাইটের মধ্যে কিন্তু লুজ ইলেকট্রন থাকে। ঠিক আছে, গ্রাফাইটের মধ্যে কী থাকে, লুজ ইলেকট্রন, কিন্তু বাকি কোনোটার মধ্যে থাকে না। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও, অর্থাৎ কার্বন, গ্রাফাইটের সংকেত কিন্তু সিই হয়, হীরের সংকেতও কিন্তু সিই হয়। তো এরা কিন্তু কী হয়, কার্বন মানে অধাতু দিয়ে তৈরি, কিন্তু তার মধ্যে গ্রাফাইট কিন্তু তড়িতের ভালো পরিবাহক। চলো নেক্সট প্রশ্ন, ফুলের কোন অংশ নিষেক ঘটে? দেখো আমরা জানি এইটা হচ্ছে আমাদের গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডের নিচে তোমাদের থাকে হচ্ছে গর্ভদণ্ড, আর এই অংশে থাকে হচ্ছে তোমাদের কি, গর্ভাশয়। আর নিষেকটা কোথায় হয় আমরা জানি, গর্ভাশয়তে নিষেক হয়। পরাগ যখন এর ওপর পড়ে তখন পরাগ থেকে একটা নালিকা তৈরি হয় এবং গর্ভদণ্ড ধরে এই জায়গায় আসে, এবং এইখানেই কিন্তু ডিমোনের সাথে সে মিলিত হয় যে পুংজনন কোষ থাকে। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, গর্ভাশয় উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমাদের আন্ডাশয় দিয়েছে মানে ওভারি, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, যদি বলা হয় যে ওভিউলেশন, ঠিক আছে, সরি ওভিউলেশন বলছি, যদি বলা হয় তোমাদের সেটা হচ্ছে যে পরাগ পতন, অর্থাৎ পরাগ যেখানে পড়ছে সেটা কোথায় হয়? সায়েন্টিফিক্যালি পরাগ পতনকে কী বলা হয়, পলিনেশন বলা হয়। ঠিক আছে, কী বলা হয়, পলিনেশন। তো পলিনেশন কোথায় হয়, অ্যান্সার হবে তোমাদের স্টিগমা, অর্থাৎ গর্ভমুণ্ড। ঠিক আছে, স্টিগমা বা গর্ভমুণ্ড, মনে রেখো এই ধরনের কোশ্চেন্স কিন্তু বারবার জিজ্ঞাসা করা হচ্ছে। পরেরটায় চলো। নেক্সট প্রশ্ন, সরীসৃপের লিঙ্গ নির্ধারণ কী করে হয়? আমরা জানি যে যেমন ধরো তোমাদের কুমিরের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, কুমির বা ইত্যাদি যে সরীসৃপ থাকে তাদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ হয় কিন্তু তোমাদের উষ্ণতার মাধ্যমে। তো ডিমের উষ্ণতা তাপমাত্রার মাধ্যমে কিন্তু লিঙ্গ নির্ধারণ হয়, ইনকিউবেশন টেম্পারেচার অফ
এগস হয়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে, গুণসূত্র অনুযায়ী হয় না, হরমোনের প্রভাবে হয় না, পিতামাতার আকার অনুযায়ী হয় না, তাই উষ্ণতার দ্বারা হয়, অর্থাৎ টেম্পারেচারের দ্বারা কিন্তু হয়। মনে রেখো, এর উপর বেস করে আমি পারফেক্ট একটা 3টে ভিডিও দিয়েছিলাম, আমাদের যে তোমাদের বংশগতি ছিল তার মধ্যে লাস্ট ভিডিওটাই এটার উপরে ছিল, ঠিক আছে, ডিটেলস ভিডিও আমি দিয়েছিলাম। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, উদ্ভিদ মাটি থেকে কি গ্রহণ করে? দেখো, উদ্ভিদ মাটি থেকে যেটা গ্রহণ করে সেটা হচ্ছে জল এবং খনিজ লবণ। পরের শিফটে প্রশ্ন আসতে পারে, উদ্ভিদ মাটি থেকে জল এবং খনিজ লবণ কি উপায়ে গ্রহণ করে? অ্যান্সার হবে তোমাদের অসমোসিস, অর্থাৎ অভিস্রাবণ, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু, কি উপায়ে গ্রহণ করে? অভিস্রাবণ পদ্ধতিতে কিন্তু উদ্ভিদ কিন্তু কি করে, জল এবং খনিজ লবণ শোষণ করে। কোথা থেকে? মাটি থেকে। চলো নেক্সট প্রশ্ন, যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কিসের সমান? দেখো, মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি তোমাদের কিন্তু গতিশক্তির সমান হয়। তোমরা বলবে স্যার গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফলের সমান হয়, ঠিক আছে। দেখো, গতি কনভার্ট হয় স্থিতিতে, ঠিক আছে, গতি কিসে কনভার্ট হয়? স্থিতিতে। স্থিতি কনভার্ট হয় কিসে? গতিতে। কিন্তু মেকানিক্যাল এনার্জি এমই, এদের দুটোকে নিয়ে তৈরি হয়, অর্থাৎ কেই এবং পি, এই দুটোকে নিয়ে কিন্তু মেকানিক্যাল এনার্জি তৈরি হয়। মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু রিয়েলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কি বলেছে দেখো, ভালো করে বোঝো। প্রশ্নটা তোমাদের বলেছে যে ভলান্টারি অ্যাকশান, অর্থাৎ স্বেচ্ছাকৃত, যেটা ইচ্ছাকৃত উপায়ে করা যায়, সেটা কে নিয়ন্ত্রণ করে? একটু আগেই তোমাদের কতগুলো জিনিস বলেছি যে সেন্সরি। সেন্সরি কাকে বলে? আমি তোমাদের কি বললাম? যখন আমরা কোনো জিনিসকে, যেমন কষ্ট, পেন বা ধরো যন্ত্রণা ইত্যাদি জিনিসকে যখন সেন্স করি, সেটা যখন আমাদের হাতে আসে আর হাত থেকে যখন সেটা আমাদের ব্রেনে যায়, তখন সেটা সেন্সারির মাধ্যমে যায়। আর আমরা ব্রেন যখন কি করতে হবে তার সিগন্যাল পাঠায়, তখন সেটা কি দিয়ে পাঠাচ্ছে? তখন কিন্তু সেটা মোটর দিয়ে পাঠাচ্ছে। কি দিয়ে পাঠাচ্ছে? তখন সেটা মোটর দিয়ে পাঠাচ্ছে। কোথায়? ধরো আমাদের হাত আছে, হাতে কিন্তু সেটা মোটর দিয়ে আসছে। ব্রেন যে সিগন্যাল পাঠাচ্ছে, হাতটা তো অদ্ভুত আঁকলাম, আরও ভালো করে আঁকা যেত। আচ্ছা চলো আমি পা এঁকে দিচ্ছি, কারণ পা আঁকা সোজা, ঠিক আছে, ওকে। তো ব্রেন মোটর দিয়ে কিন্তু সেটাকে পাঠাচ্ছে, যে পাটা তুমি তোলো, ধরো এখানে একটা পেরেক আছে, পেরেকটা এইভাবে ছিল, ঠিক আছে, একটা পেরেক আছে, পেরেকটা এইভাবে ছিল, তুমি পেরেকের উপর পা দিয়ে টাচ করে তুলে নিলে। তো এটা কিসের জন্য হলো? ভলান্টারি। এবং সেটা কে নিয়ন্ত্রণ করে? ব্রেন নিয়ন্ত্রণ করে। কার মাধ্যমে? মোটরের দ্বারা। কিসের মাধ্যমে জানো? এটা হচ্ছে তোমাদের সেরিব্রামের দ্বারা, ঠিক আছে, সেরিব্রাম, মনে রাখবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। বা হচ্ছে তোমাদের গুরু মস্তিষ্ক, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের ভেতরে থাকে তোমাদের প্রাইমারি মোটর সেন্সর, ঠিক আছে, এর মধ্যে থাকে প্রাইমারি মোটর সেন্সর, পিএমএস, পিএনএস নয় কিন্তু পিএমএস, প্রাইমারি মোটর সেন্সর। এই যে পার্ট, এই পার্ট মেনলি এই ভলান্টারি মাসলের জন্য, মুভমেন্টের জন্য দায়ী হয়। অর্থাৎ তুমি তোমার হাতটাকে কোথায় রাখবে, তুমি পেনটাকে কেমন করে চালাবে, আমি দন্তস্বটাকে কেমন করে লিখবো, অল দিস আর কন্ট্রোলড বাই দিস, অর্থাৎ সেরিব্রামের দ্বারা, ঠিক আছে। মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড কী করে জানো? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, প্রতিবর্ত ক্রিয়া। আর প্রতিবর্ত ক্রিয়া আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, এটা মনে রাখবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মেডুলা অবলাঙ্গাটা কী নিয়ন্ত্রণ করে তোমাদের? দেখো, মেডুলা অবলাঙ্গাটা এ কিন্তু মেনলি নন ভলান্টারি, অর্থাৎ অনিয়ন্ত্রিত যেগুলো, সেগুলোকে নিয়ন্ত্রণ করে। অনিয়ন্ত্রিত ক্রিয়া যেমন কি এনসিআরটি অনুযায়ী রক্তচাপ, যেমন কি তোমাদের বমন অর্থাৎ বমি পাওয়া, যেমন কি তোমাদের খাবার দেখলে মুখে জল আসা মানে লালাক্ষরণ, এই সমস্ত যেগুলো অনিয়ন্ত্রিত, অর্থাৎ যেগুলো নন ভলান্টারি, তাদেরকে কে নিয়ন্ত্রণ করে? মেডুলা অবলাঙ্গাটা নিয়ন্ত্রণ করে। এই কটা পয়েন্ট বললাম, কালকে দেখা গেলো এর উপর বেশ করে তোমাদের প্রশ্ন এসছে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটাতে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে 1 2 3 4 করে আবার 1 2 3 4 আরম্ভ হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্লাইড সজ্জার জন্য। এইসব জিনিস মাইন্ড করবে না, ঠিক আছে, জাস্ট তুমি অ্যান্সার করতে থাকো। বলেছে অ্যাসিটোন বা পেট্রোল বা ইত্র বা পারফিউম, বুঝতে পারলাম এখানে কী বলেছে। অ্যাসিটোন লাগালে অবশ্যই তোমাদের হাতে ঠান্ডা লাগে, এটা কেন লাগে? দেখো, যখন আমরা হাতের ওপর নিচ্ছি হচ্ছে অ্যাসিটোন, তার একটা ড্রপ এখানে ফেলছি, তখন অ্যাসিটোন কী হয়? ইভাপোরেট হয়ে যায়, অর্থাৎ উবে যায়, ঠিক আছে। কী বলে একে বলা হয় উবে যাওয়া, ঊর্ধ্বপাতিত হয়। যখন অ্যাসিটোন ঊর্ধ্বপাতিত হয় বা উবে যায়, ঠিক আছে, তখন যেটা হয় সেটা হচ্ছে যে এই আমাদের হাত থেকে কী হয়, ও তাপ নিতে থাকে। আর তাপ নেওয়ার ফলে কী হয়? তাপ কমতে থাকে, যার ফলে আমাদের হাতে ঠান্ডা লাগে। তো ইভাপোরেশনের কারণেই এটা বৃদ্ধি হয়। তো বাষ্পীভবন বা ইভাপোরেশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার দেয়। কারণ যে তাপটা ও বাষ্পীভূত হওয়ার জন্য নিচ্ছে, সেটা আমাদের হাত থেকে নিচ্ছে, ফলে ওই অংশে টেম্পারেচার কমে যাচ্ছে। তাপ কমছে মানে টেম্পারেচার কমছে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? বাষ্পীভবনের কারণে। ওকে, চলো। আচ্ছা, আর একটা জিনিস মাফ করে, আমি ঊর্ধ্বপতন বলেছি, নট ঊর্ধ্বপতন, এটা বাষ্পীভবন। ঊর্ধ্বপতন কখন হয়? যখন কঠিন থেকে তরলে না গিয়ে
সে সরাসরি গ্যাসে কনভার্ট হচ্ছে, তখন তাকে আমরা বলছি ঊর্ধ্বপাতন। অ্যাসিটন অলরেডি তরল অবস্থায় আছে, সেখান থেকে সে গ্যাসে যায়, অর্থাৎ এটা মেনলি কিন্তু তোমাদের ইভাপোরেশন বা বাষ্পীভবন হয়। ঠিক আছে, চলো বলেছে অ্যাকর্ডিং টু ওহমস ল, ইফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কন্ডাক্টর ইজ ডবলড, হোয়াট উইল বি দ্য এফেক্ট অন কারেন্ট। দেখো, যদি আমরা জানি ভি সমানুপাতিক হয় তোমাদের কার সাথে, আয়ের সাথে, কখন, পয়েন্ট টু বি নোটেড, কখন, যখন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট মানে স্থির, টেম্পারেচার যখন স্থির তখন ভি কিন্তু আয়ের সাথে সমানুপাতিক হবে। তো ভি যদি ডবল হয়, আইও তোমাদের ডবল হওয়া উচিত। তো কারেক্ট আনসার কী হবে, তড়িৎ ধারাও কী হবে তোমাদের ডবল হয়ে যাবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনটি সীসা বা লেডকে তার যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারবে না? দেখো, একটু আগে তোমাদের পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি দিয়ে তোমাদের অ্যান্সার আমি দিয়েছি। তো তোমরা দেখো যে পিবি এর নিচে কে আছে, তা আমরা দেখতে পাচ্ছি তামা হচ্ছে পিবি এর নিচে থাকে। পিবি কিন্তু হাইড্রোজেনের উপরে অবস্থান করে, আর হাইড্রোজেনের ঠিক নিচেই থাকে তোমাদের কপার। তো ডেফিনেটলি পিবির নিচে তো কপার আছে, আর নিচে যেটা থাকবে সেটা কোনোদিন ওপরের ব্যক্তিকে কী করতে পারবে না, রিপ্লেস করতে পারবে না। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, তোমাদের কপার উদ্ভিদের কারেক্ট আনসার। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা সবাই পিবির ওপরে থাকে, তো এরা কিন্তু পিবির থেকে বেশি রিঅ্যাক্টিভ, সো এরা কিন্তু পিবিকে কী করতে পারবে, তার জায়গা থেকে দূর করে দিতে পারবে। সেখানে কারেক্ট আনসার আমাদের কী হবে, কপার। এই অনুযায়ী কিন্তু মনে রাখবে আমাদের ডিসপ্লেসমেন্ট রিয়াকশান হয়। ঠিক আছে, এই অনুযায়ী কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্ট রিয়াকশান কিন্তু হয়, এটা একটু মনে রাখবে। চলো পরের প্রশ্ন, অ্যান অবজেক্ট স্টার্টস ফ্রম এ রেস্ট, অর্থাৎ ইউ ইকুয়াল টু 0 অ্যান্ড অ্যাকুয়ার্স ইউনিফর্ম অ্যাক্সলারেশন অফ এতো, দ্যাট মিন্স এ ইকুয়াল টু আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইম ইজ গিভেন দ্যাট মিন্স 5, তো হোয়াট উইল বি দ্য গিভেন, হোয়াট উইল বি দ্য আক্সড, দ্যাট ইজ ভি আক্সড। সো ভি মাইনাস ইউ বাই টি করে দাও, এটা ইকুয়াল টু তোমাদের 2 বসিয়ে দাও, তরণ বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তো ভি আমাদের বার করতে বলেছে, ঠিক আছে, তো ইউ আমাদের 0, সরি ইউ আমাদের 0, টি আমাদের 5, এটা আমাদের 2, তো ভি এর মান কী আসছে, 5 দুগুণে 10, 10 মিটার পার সেকেন্ড। তো কিতনা টাইম লাগছে বলো, আমি অ্যান্সার করছি তোমাদের বোঝাচ্ছি, তাদের কত স্লোতে অ্যান্সার আসছে, মাথা প্রসেসটা দ্রুত করতে হবে। ঠিক আছে, চলো পরেরটাতে। পরের প্রশ্ন, ডিকম্পোজিশন রিয়াকশান কোন ধরনের রিয়াকশান? দেখো, ডিকম্পোজিশন রিয়াকশান নর্মালি আমরা জানি যে সেটা তোমাদের হয়, নর্মালি আমরা দেখেছি তাপ গৃহীত হয়। ঠিক আছে, কী দেখেছি, নর্মালি তাপ গৃহীত হয়। যেমন তোমরা যদি ফেরাস সালফেটের কথা ভাবো, এপিএসও4, এপিএসও4কে যদি তুমি হিট দাও, অর্থাৎ হিট নিচ্ছেও, নিলে কী হচ্ছে, সেটা তোমাদের Fe2O3-তে কনভার্ট হয়ে যাচ্ছে এবং দুটো গ্যাস তৈরি হয় তোমাদের। ঠিক আছে, এটা বিক্রিয়া, এই বিক্রিয়াটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কী হচ্ছে দেখতে পাচ্ছি, হিট নিচ্ছে, হিট নিচ্ছে, তার মানে কি, এটা হিট নিচ্ছে অর্থাৎ তাপ শোষণ করছে, দ্যাট মিনস এটা উষ্মা শোষণকারী। মনে রাখবে, যদি বলা হয় সংযোজন বিক্রিয়া, এটা একটু জেনে রাখো, বাই চান্স বলা যেন পড়তে পারে। দেখো, সংযোজন বা কম্বিনেশন দুই টাইপের হয়। সংযোজন বিক্রিয়ায় কিন্তু এক্সোথার্মিকও হয়, অর্থাৎ তাপ বেরোতে পারে, অ্যান্ড এন্ডোও হয়, কিন্তু এটা মনে রাখবে। ঠিক আছে, দুটোই হয়, দুটোই হয় সংযোজন বিক্রিয়া, কিন্তু নর্মালি ডিকম্পোজিশনে হিট নেওয়া হয়। হিট খালি নেওয়া হয় তাই না, হিটও নেওয়া হয়, লাইটও নেওয়া হয়, ইলেকট্রিসিটিও কিন্তু গ্রহণ করা হয়। ওই জন্য তাপীয় বিয়োজন, আলোক বিয়োজন এবং তড়িৎ বিয়োজন 3 টাইপের কিন্তু রিয়াকশানের মধ্যে আছে। চলো পরের প্রশ্ন, দেখো ইথানল কী টাইপের, এইটা দিয়ে আমি তোমাদের 3 তারিখ না 4 তারিখে যে ডিসেম্বর মাসের যে সেকেন্ড না ফার্স্ট শিফট ছিল, তাতে ইথানলের প্রকৃতির উপর একটা কোশ্চেন এসেছিলো। আমি সেখানে এটা বলেছিলাম যে ইথানল কিন্তু লিটমাসকের রং চেঞ্জ করে না, নো কালার ডিস্টরশন, অর্থাৎ নো কালার চেঞ্জ, রং চেঞ্জ করে না লিটমাসের, নো কালার চেঞ্জ। তার মানে এটা কিন্তু একটা কি, প্রসম পদার্থ, তার মানে নিরপেক্ষ পদার্থ বা নিউট্রাল পদার্থ। ঠিক আছে, প্রসম বলবো না, প্রসম শব্দটা উল্লেখ করা যায় যখন তোমাদের অ্যাসিড বিক্রিয়ার পরে হয়, কিন্তু এটা জন্মগত নিরপেক্ষ, সেই জন্য এটাকে আমরা বলবো নিউট্রাল। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমাদের কী হবে, এখানে নিউট্রাল বা নিরপেক্ষ হয়, এটা মনে রাখবে, কারণ এর উপর বেস করে কিন্তু কোশ্চেন্স তোমাদের এসছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অলওয়েজ মাথার উপরে কোশ্চেন্স কিন্তু আছে। এবার যদি বলা হয় ইথানোয়িক অ্যাসিড কি, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড কি? দেখো, ইথানোয়িক অ্যাসিড, পয়েন্ট টু বি নোটেড, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। বা যদি বলে মিথানোয়িক অ্যাসিড কি, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ অ্যাসিড শব্দটা আসছে, তার মানে বেসিক্যালি এরা কি, এরা কিন্তু অ্যাসিড হবে। ইথানলকে বলা হয় ইথাইল অ্যালকোহল, কি বলা হয়, ইথাইল, ঠিক আছে, অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলও কিন্তু সেম, মানে এর কিন্তু নিউট্রাল হয়, এটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। চলো
পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের কিন্তু পেড কোর্স স্টার্ট হচ্ছে, তোমাদের নতুন যে পেড কোর্স, ঠিক আছে, সামনে এসে পড়ানোর ব্যাপার রয়েছে এবং নতুন পেড কোর্স তাতে টোটালি তোমাদের লাইভ ব্যাচ হবে, ঠিক আছে। এটা তোমাদের স্টার্ট হচ্ছে 25 ডিসেম্বর থেকে, ঠিক আছে। এবার তোমরা বলবে যে স্যার এটা কি এএলপি টেকনিশিয়ানের জন্য? দেখো, যারা অলরেডি আমার কোর্স নিয়েছো তাদের কোনো কোর্স নেওয়ার দরকার নেই, তাদের এএলপি টেকনিশিয়ান ওর মধ্যে ঢুকে যাবে, কিন্তু যারা অলরেডি নাও নিই তাদের আমি নতুন করে পুরো কোর্সটাই করাবো একদম ডিটেলে। এটা তোমাদের মিনিমাম, তবে এই 2025-এর এএলপি টেকনিশিয়ানের ওপর নয়, এটা তোমাদের 2026-এর এএলপি টেকনিশিয়ান। যারা 2025-এর এএলপি টেকনিশিয়ানের জন্য কোর্স চাইছো তাদের জন্য বলবো আমাদের এক্সিস্টেড কোর্স আছে, যেটা কিনা তোমাদের জুলাইতে স্টার্ট হয়েছিল এবং অক্টোবরে গিয়ে শেষ হয়েছে। যদিও তার এমসিকিউ এখনও করানো হয়নি, এমসিকিউ আমি তোমাদের অলরেডি করাচ্ছি, এমসিকিউ দেওয়া হয়েছে বাট এমসিকিউ এখনও চলছে, কারণ এটা একদম সদ্য শুরু হওয়া কোর্স, ঠিক আছে। এবং তার মধ্যে গ্রুপ ডি চলে এসেছে। যাই হোক, আমরা এখানে আলোচনা করছি এবং তোমাদের পড়াচ্ছিও। তো 2026-এর কোর্সের জন্য তোমরা 25 ডিসেম্বরে কোর্স নিতে পারো। আর 2025-এর যে এলপি টেকনিশিয়ান আছে তার জন্য অলরেডি তোমাদের কোর্স কিন্তু দেওয়া আছে, ডিটেলস ক্লিয়ার হয়ে গেছে, এমসিকিউ পার্ট চলছে তোমাদের, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু যোগদান করতে পারো 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে কিন্তু ব্যাপারটা নিতে পারো, জেনে নিতে পারো। অনেকের কোয়ারি এসছে আমি জানি, আমাদের এখন ক্লাসের চাপ রয়েছে বলে সবাইকে উত্তর আমরা দিতে পারিনি, বাট দেবো, কোয়ারি করে রাখো, আমরা অ্যান্সার ডেফিনেটলি দেবো। দেখো, আমি যে কোর্স করিয়েছি অন অ্যান অ্যাভারেজ, তোমরা আমার এই আমি যে নিজে পেটাচ্ছি তা নয়, তোমরা এই ভিডিওর কমেন্ট দেখলে বুঝতে পারবে। অন অ্যান অ্যাভারেজ 23 থেকে 24 মার্কস সায়েন্সে প্রত্যেকটা ছেলেপিলে করে আসছে অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে। তো সেই রেসপেক্টে সায়েন্স যে খুব কঠিন হয়েছে আমি বলবো না, কিন্তু হ্যাঁ টাইম লাগছে বেশি, সায়েন্সে টাইম লাগছে বেশি, ঠিক আছে। মানে আজকে একজন ছেলে যে 72 করে এসছে, ঠিক আছে, অনেক কোশ্চেন্স আমাকে বলেছে, ইনফ্যাক্ট যেগুলোকে ডিস্টার্ব করে আমি এখানে রেখেছি। তো 72 করে এসছে, সে সেটা বলছে স্যার সায়েন্সে আমার 25 মিনিট লেগে গেছে, কারণ এই অপশান পড়তে অপশানগুলো ইজি ছিল না, ঠিক আছে। কিন্তু আমরা সেভাবে অপশান দিতে পারি না, তোমাদের চেষ্টা করি একটুখানি ঘুরিয়ে রাখার, কারণ এক্স্যাক্ট কোশ্চেন্স দেওয়া উচিত নয় সেই জন্য। তো বলছি কি, দেখো, ইন কনকেভ মিরর ইফ অ্যান অবজেক্ট ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ কার্ভেচার ওয়ার ইজ দ্য ইমেজ ফর্মড? কনকেভ মিরর সেন্টার অফ কার্ভেচারই ইমেজ হবে, সবাই জানে। তো অ্যান্সার তোমাদের হবে কি বক্রতা কেন্দ্রে, ঠিক আছে, এবং সম আকারের হবে এবং সদ হবে, উল্টো হবে, সম আকারের হবে, সমান আকারের হবে। তো আমি তোমাদের বলেছিলাম অবতল দর্পণের সমান আকারের প্রতিবিম্ব উল্টো হয়, কিন্তু সমতল দর্পণের সমান আকারের প্রতিবিম্ব সোজা হয়। চলো পরের প্রশ্ন, আর্কিমিডিসের নীতি অনুযায়ী উত্তোলন বল বা বায়ান্ট ফোর্স কোনটার ওপর নির্ভর করে? দেখো, বায়ান্ট ফোর্স আর্কিমিডিসের যে সূত্র আছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। ক্লাস 9-এর এই পার্টটা খুলে নাও, আর্কিমিডিসের সূত্রটাকে বড় করে লেখা রয়েছে। কী রয়েছে? একটি বস্তু সম্পূর্ণ, ঠিক আছে, সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো পরিবাহীতে নিমজ্জিত থাকলে এটা একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করে এবং এই বলের মান বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়। প্রবাহী মানে এখানে তরল, যে তরলে সে ডুবছে তার যা ওজন তার সমান হয়। ধরো একটা পদার্থ আছে, সেটা এই পরিমাণ জলকে অপসারিত করলো, তাহলে এই পরিমাণ জলের যা ওয়েট সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কী হবে, ওই ঊর্ধ্বমুখী বলের সমান হবে। কেন? কারণ ওজন হচ্ছে বল, পয়েন্ট টু বি নোটেড, বল কোনোদিন আয়তনের সমান হতে পারে না, বল অলওয়েজ ওজনেরই সমান হবে, কারণ ওজনও একটা টাইপের বল। তো এই পয়েন্টে তোমাদের আয়তন দেওয়া থাকলে ডেফিনেটলি সেই অপশানকে মাস্ট কাটবে, কারণ স্টুডেন্টরা দুটোর মধ্যেই গোলায়, এক আয়তন হবে নাকি ওজন হবে, ঠিক আছে। আয়তন তো ওজন নয় রে বাবা, বলই তো ওজন, ফোর্সই তো ওজন, ভার্টিক্যাল যে বল সেটাকে আমরা ওজন বলি, ওজন তো একটা বল, ওজনের ইউনিট কি? নিউটন, কারণ ওজন একটা টাইপের বলও বটে, ঠিক আছে। চলো, তো সেই অনুযায়ী অ্যান্সার আমাদের কী হবে? স্থানচ্যুত তরলের ওজনের সমান হয়, ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড, ঠিক আছে। আয়তনের সমান হবে না, ঘনত্বের সমান হবে না, বস্তুর ওজনের সমান নয়। বস্তু যে তরলকে ডিসপ্লেস করছে, বস্তুর ওজন 5 কেজি হতে পারে, কিন্তু বস্তু যে তরলকে ডিসপ্লেস করছে তার ওয়েট কি 5 কেজি হবে? বলো দেখি, এটা আমাকে বলো। বস্তুর ওয়েট 5 কেজি, কিন্তু বস্তু যে তরলকে ডিসপ্লেস করছে তার ওয়েট 5 কেজি নাও হতে পারে। কেন? কারণ বস্তুর ঘনত্ব আর এই তরলের ঘনত্ব তো আলাদা হতে পারে, ঘনত্বের উপর ওয়েট নির্ভর করে বাবা, ঠিক আছে। সো একক আয়তনে কতটা পদার্থ রয়েছে তাকে আমরা ঘনত্ব বলি, ঠিক আছে। ক্লিয়ারলি আশা করি বোঝাতে পারছো কেন তোমাদের ঘনত্ব নির্ভর করে। দেখো, ফোর্স ইকুয়ালটা আমরা কি বুঝি? আমরা বুঝি ভর ইন্টু ত্বরণ, তাকে আমরা ফোর্স বুঝি। আর ভর কাকে বলা হয়? একক আয়তনে কতটা পদার্থ রয়েছে তাকে বলা হয় ঘনত্ব। তার মানে ঘনত্ব ইন্টু আয়তন করলে তাকে আমরা ভর বলি। ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান কি? ঘনত্ব ইন্টু আয়তন। তার মানে ফোর্স ইকুয়াল টু কি? ঘনত্ব ইন্টু আয়তন ইন্টু ত্বরণ।
ভরের জায়গায় ঘনত্ব ইন্টু আয়তন বসাও ইন্টু ত্বরণ বসাও, তার মানে ফোর্স ঘনত্বের ওপর ডিপেন্ড করে। ইয়েস অর নো বলো, ফোর্স ঘনত্বের উপর ডিপেন্ড করে, আর ফোর্স ঘনত্বের উপর ডিপেন্ড করে, ভরও ঘনত্বের উপর ডিপেন্ড করে, তার মানে ঘনত্বের ওপর ডেফিনেটলি এটা নির্ভর করছে। সুতরাং 5 কেজি ভরের কোনো বস্তু 5 কেজি ভরেরই একটা তরলকে ডিসপ্লেস করবে তা কিন্তু নয়। কি করবে? 5 কেজি ভরে একটা বস্তু তার সমান আয়তনের জলকে অপসারিত করবে। এখানে এইটার সঙ্গে কার ইকুয়াল হবে? আয়তন ইকুয়াল হবে, কিন্তু প্রবতা বল যেটা বায়ান্ট ফোর্স তার সঙ্গে কার ইকুয়াল হবে? যে পরিমাণ জল ও ডিসপ্লেস করছে তার ওয়েটের সাথে সমান হবে। কী হবে? তার ওয়েটের সাথে সমান হবে। আমরা আবার একবার বলছি, এটা ভালো করে বোঝো, স্টুডেন্ট এটা বুঝতে পারে না। ধরো তুমি এই লোহার বলটাকে জলের মধ্যে চোবালে, ঠিক আছে, তার ফলে ও কী করলো? ওই এতটা জলকে, এই যে পরিমাণ বাকেটে রেখেছে এই পরিমাণ জলকেও উতলে বাইরে বার করে দিল। তাহলে লোহার জলের যা ওয়েট আর এই জলের লোহার বলের যা ওয়েট আর এই জলের যে পরিমাণ জলকেও তুললো বাইরে বের করে দিল, উপচে বার করে দিল, তার ওয়েট সমান হবে কি? হবে না। কেন? কারণ এর ঘনত্ব যদি এক্স ইউনিট হয়, এর ঘনত্ব হবে ওয়াই ইউনিট। সো তার উপর বেস করে ভর চেঞ্জ হবে, তার উপর বেস করে কী চেঞ্জ হবে? ফোর্সও চেঞ্জ হবে। বোঝাতে পারছি আমি? ইয়েস। ওই জন্য দুটো ব্যক্তির মধ্যে কী হয়, মানে দুটো ইউনিটের মধ্যে কী হয় তোমাদের পার্থক্য দেখা যায়। তো এখানে কী হবে? স্থানচ্যুত তরলের ওজনের সমান হবে। এটা মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। চলো, তো এই ছিল তোমাদের সায়েন্সের প্রশ্ন আজকের। ঠিক আছে, এক্সপেক্টেড কোশ্চেন তোমাদের করালাম, অনেকগুলো করেছি, আশা করি মনে হয় 40টা মতো হয়েই গেছে আমার যতদূর মনে পড়ছে। তো করতে থাকো। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দরকার, কারেন্ট অ্যাফেয়ার্স চেষ্টা করছি আজকে দেবো, নাহলে কাল সকালে কিন্তু আমি প্রায় 50 থেকে 60টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি কভার করে দেবো। এক্সপেক্টেডও থাকবে, তার সঙ্গে আজকে শিফটেডও থাকবে। ওকে, থ্যাংক ইউ।